এর নিয়ে আলোচনা করেছিলাম, মাত্র শুরু করেছিলাম জাস্ট, যে এর হচ্ছে একটা বিশেষ টাইপের কন্টেইনার, যেখানে মনে করো আমরা একটা জায়গার মধ্যেই অনেকগুলো ভ্যালু রাখতে পারি এবং অনেক কনভেনিয়েন্টলি। যেমন ধরো আমার 100টা ডাটা যদি রাখার দরকার পড়ে, আমার যদি কোনো একটা জায়গায় 100টা ডাটা রাখার দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত যে জ্ঞান ছিল সেটার হচ্ছে আমাদের 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কারণ একটা ভেরিয়েবলতে একটা একটা ভ্যালুকেই সে অ্যাকোমোডেট করতে পারে বা জায়গা দিতে পারে। তো সে তাহলে আমার 100টা ভেরিয়েবলের জায়গা দিতে আমার 100টা ভেরিয়েবল লাগবে। 100টা যদি আমি মানে ভ্যালু চাই রাখতে, স্টোর করতে এট এ টাইম, তখন আমার 100টা ভেরিয়েবল লাগবে। না হলে ভেরিয়েবলের মধ্যে তুমি প্রথমে 10 রাখলে, পরবর্তীতে যদি তুমি 5 রাখো, আগের 10টা কিন্তু নাই, তাই তো? সো এই যে মেকানিজমটা, এটা অনেক মানে পেইনফুল হয়ে যায় যদি তোমার বেশি বেশি পরিমাণ ডাটা স্টোর করতে হয়। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের লাগে কাজে, যে আর্কিটেকচারটা আমাদের কাজে লাগবে, মেমোরি আর্কিটেকচার, সেটা হচ্ছে আমাদের এরে। সো এরে হচ্ছে এই যে এরে হচ্ছে আমরা এইভাবে ডিক্লেয়ার করে থাকি। যেমন ধর আমি বললাম যে ইন্ট ইন্ট এ, অথবা আমি একটু সুন্দর নাম দিই যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আমি বললাম ইন্ট মার্কস 100, অর্থাৎ এখানে 100টা মার্ক আমরা রাখবো। ঠিক আছে, ধরো আমার কাছে 100 জন স্টুডেন্ট আছে, তাহলে আমি 100 সাইজের একটা এরে ডিক্লেয়ার করে ফেললাম, যেখানে এট এ টাইম 100টা পর্যন্ত ডাটা আমি স্টোর করে রাখতে পারবো। ঠিক আছে, হচ্ছে আমি এটা ডিক্লেয়ার করলাম। তারপরে কাজটা কি, তারপরে হচ্ছে আমি মনে করো 100টার মধ্যে আমি 100টা ডাটা রাখতে চাই, বা ইভেন ধরো আমার জায়গা আছে 100টা, তার মানে এটা না যে আমার 100টাই রাখতে হবে, আমি 100টার জন্য বরাদ্দ দিয়ে রাখছি টাকা, যে এই মার্কস যে এরিয়াটা আছে সে 100টা অ্যাকোমোডেট করতে পারে। কিন্তু আমার তো এই ক্ষেত্রে বা এখন তো আমাদের 100টা রাখার দরকার নেই, আমরা হচ্ছে মনে করো 10টা ডাটা রাখতে চাই মাত্র। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট 10 পর্যন্ত, ইন্ডেক্স পর্যন্ত আমরা জাস্ট ডাটা রাখবো, বাকিগুলো আমরা ইউজ করবো না, ওগুলা আনইউজ থাকবে। তো ধরো আমি যখন মার্কস নামে একটা এরে ডিক্লেয়ার করলাম 100 সাইজের, তখন তার ভিতরে মানে মেমোরিটা এরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে, সে 100টা সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, প্রত্যেকটা স্লট এরকম 100টা স্লট থাকবে, এই যে এরকম 100টা স্লট থাকবে। এই যে এটা হচ্ছে মনে করো 0তম ইন্ডেক্স, এগুলোকে ইন্ডেক্স বলা হয়। তো যে কোনো ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলোতেই ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে। এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে 1তম ইন্ডেক্স, এটা হচ্ছে 2তম ইন্ডেক্স, এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে। তাহলে 100তমটা হবে 99th ইন্ডেক্স। তো মনে করো 0তম ইন্ডেক্সে আমি ভ্যালু রাখলাম 95, অর্থাৎ প্রথম স্টুডেন্টটা 95 পেয়েছে পরীক্ষায়, মনে করো। 1 নম্বর ইন্ডেক্সে আমি রাখলাম 75, অর্থাৎ যে দ্বিতীয় স্টুডেন্ট সে পেয়েছে 75, এইভাবে 40 এ মনে করে পেয়েছে 96, এইভাবে 199 স্টুডেন্ট পেয়েছে মনে করো 65, এরকম। ওকে, তো আমি যদি এখন র্যান্ডমলি বলি যে প্রিন্ট এফ বললাম %d, এখানে এসে বললাম মার্কস, এখানে এসে বললাম মার্কস 0, তাহলে কি প্রিন্ট হবে? তাহলে এই যে 0তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। আমি যদি এখানে মার্কস 0 না বলে আমি যদি এখানে বলি মার্কস, মনে করো মার্কস বললাম আমি 3, তাহলে এখন প্রিন্ট হবে এই যে 3 নম্বর ইন্ডেক্সে যে আছে সেটা প্রিন্ট হবে, অর্থাৎ 96 প্রিন্ট হবে। তো এই হচ্ছে এর বেসিক হিসাব। বা আমি ধরো যদি স্ক্যানএফ করতে চাই, আমি যদি একটা ভ্যালু ইনপুট, যেমন ধরো 4 নম্বরটা আমি ইন্ডেক্সটা আমি ইনপুট দেই নাই, আমি 4 নম্বরের কেসে যেটা বলি নাই, তা আমি মনে করি এটা বলতে চাই, আমি বললাম যে স্ক্যানএফ পার্সেন্ট, আচ্ছা পার্সেন্ট অন্যরকম হয়ে গেছে, %d এন্ড মার্কস 4, তাহলে চতুর্থ যে ইন্ডেক্সটা আছে, অর্থাৎ পঞ্চম যে স্টুডেন্ট আছে, মাথায় রাখবো চতুর্থ ইন্ডেক্স মানে কিন্তু আমাদের পঞ্চম ভ্যালু। ঠিক আছে, চতুর্থ ইন্ডেক্সে আমি একটা ভ্যালু ইনপুট দিলাম, মনে করি ইনপুট দিলাম কিবোর্ড থেকে 100, তাহলে আমি যখন প্রিন্ট করবো প্রিন্ট এফ %d মার্কস 4, তখন 100 প্রিন্ট হবে, এই চতুর্থ ইন্ডেক্স অথবা পঞ্চম স্টুডেন্টটা 100 পেয়েছে। তো এই হচ্ছে এর বেসিক কনসেপ্ট, এরে আমরা ইউজ করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা নামাতা প্রিন্ট করে দেখেছিলাম, আজকে বলছিলাম আমরা এরে দিয়ে এর কিছু ইউজ দেখবো। ঠিক আছে, আচ্ছা তবে এর যে সবসময় ইন্টিজার টাইপের হতে হবে এমন না, ভেরিয়েবল যেরকম বিভিন্ন টাইপের হয়ে থাকে, তুমি এরও ওইরকম বিভিন্ন টাইপের নিতে পারো। যেমন ধর তুমি যদি নাও ডাবল মার্কস, কারণ পরীক্ষায় তো স্টুডেন্টরা দশমিকের সঙ্গে মার্ক পেতে পারে, সৃজনশীলে যদিও দশমিক সংখ্যায় মার্ক পাওয়ার কোনো চান্স নাই, তারপর আমি ধরলাম যে কোনো একটা পরীক্ষায় দশমিকে মার্ক পাওয়ার সুযোগ আছে, আমি তাকে 2 এর মধ্যে হাফ দিয়েছি অথবা 2 এর মধ্যে আমি তাকে 1.5 দিয়েছি, সেক্ষেত্রে আমাদের ডাবল ডাবল টাইপের ভ্যালু লাগবে, তখন আমি দেবো এরকম ভাবে।
তখন আমি যে মার্কসগুলো ইনপুট নিব বা যে মার্কসগুলো আউটপুট দিব, সেই মার্কসগুলো ইনপুট অথবা আউটপুট যেটাই হোক না কেন ওগুলো ডাবল টাইপের হবে অথবা দশমিক সংখ্যায় হবে। ঠিক আছে, সো এটাও হতে পারে। ভাইয়া হ্যাঁ ভাই বলো। ইন্ডেক্স গুলো কি মানে 0 1 2 3 না দিয়ে কোনো নাম দেওয়া যেতে পারে, না যেমন না না না, কোনো এগুলা স্টুডেন্টের ইন্ডেক্স নাম? তুমি দিবা না, এগুলা ডিফল্ট মেমোরিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম ভাবে এগুলো ডিফাইন করা, এগুলো তুমি হাত দিতে পারবে না, এগুলো তুমি দিচ্ছ না, বুঝতে পারছো? আশরাফুল, তাহলে ভাইয়া এই যে মার্কটা যে মানে কোন স্টুডেন্ট পাইছে সেটা বুঝবে কেমনে? এই যে আমি যখন বললাম, আমি তো স্টুডেন্টকে প্রথম কথা হচ্ছে আমি সর্ট করব। ঠিক আছে, যেমন ধর আমি স্টুডেন্টকে রুল অনুযায়ী সর্ট করব। তো রুল 1 এর ইন্ডেক্সটা হবে 0, রুল 2 এর ইন্ডেক্সটা হবে 1, রুল 2 এর ইন্ডেক্সটা হবে 3, এর ইন্ডেক্সটা হবে 2, এরকম ভাবে চলবে। সরি। বুঝতে পারছো? বা আমি কোনো না কোনোভাবে এগুলাকে ইউজ করতে হবে আর কি। আর এই যে ইন্ডেক্সিংটা, এটা তুমি এইভাবে ছাড়া করতে পারবে না, মানে তুমি এটা ডিক্লেয়ার করছো মানে ইন্ডেক্সিংটা অটোমেটিক্যালি 0 থেকে 99 হয়ে গেছে। তুমি যদি ভ্যালু দাও 1000, তাহলে 0 থেকে 999 পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা, আমি আবার বলছি, একটু খেয়াল করবো। জিজ্ঞেস করছে ওই জায়গাটা আবার যদি বলতেন, আমি কোন জায়গাটা আবার বুঝাবো সেটা বুঝতেছি না অবশ্য। যাই হোক, আমি ধরে নিচ্ছি তুমি কি বলছো। আম, ধরো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মনে করো আমি একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি ইন্ট এ, তখন মেমোরিতে, মেমোরি বলতে কোন জায়গায়, র্যাম, আমাদের যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা থাকে, যেটাকে আমরা র্যাম বলে থাকি, ওই র্যামের মধ্যে, যেটাকে এইভাবে না লিখে এইভাবেই লেখা উচিত, কারণ এটা একটা এব্রিভিয়েশন, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম। আচ্ছা, তো যখন আমি ইন্ট এ এইভাবে ডিক্লেয়ার করে থাকি, তখন মেমোরিতে একটা স্লট আমার জন্য বরাদ্দ করা হয় এই ভেরিয়েবলটার জন্য, জাস্ট এ এর জন্য, এটা এ এর জন্য জাস্ট এই পরিমাণ জায়গা বরাদ্দ করা হলো। কিন্তু তো এটার মধ্যে একটাই ডাটা থাকতে পারে, আমি যদি এ এর ভ্যালু 10 বলি, এখানে এসে 10 বসে যাবে। আমি যদি এর পরে একটু বলে একটু পরে এসে 20 বলি, তাহলে এই 10 মুছে গিয়ে এখানে 20 বসে যাবে, মানে লাস্ট আপডেটের যে ভ্যালুটা সেটাই আমার এখন ভ্যালু হিসেবে থাকবে। ঠিক আছে, তো আমার যদি এখন 100টা ভ্যালু রাখার দরকার পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আমার পক্ষে একটা ভেরিয়েবলের মধ্যে আমি 100টা ডাটা রাখতে পারবো না, সেক্ষেত্রে আমার একটা ডিফারেন্ট ডিজাইন লাগবে, মানে মেমোরির অন্য একটা মানে ইউজ করা লাগবে অন্যভাবে। তো সেটাই হচ্ছে আমাদের এরে, এই যে এরেটা। তখন আমি যখন ডিক্লেয়ার করব ইন্ট, মনে করো আমার এখন 10টা ভ্যালু দরকার ম্যাক্সিমাম, তা আমি তো নিশ্চয়ই সাইজ দিব 10। তখন আমি যখন A10 এইভাবে ডিক্লেয়ার করছি, তখন এটা মেমোরিতে জায়গা নিছে এইভাবে 100টা 10টা ইন্টিজার টাইপের ভ্যালু, যে পরিমাণ ডাটা নিত সেই পরিমাণ ডাটা নিচ্ছে, যে একটা এরকম 10টা এখানে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং ইন্ডেক্সিংটা কই থেকে কই হবে, 0 থেকে 9 পর্যন্ত। তো এখন যদি আমি বলি A0 ইজ ইকুয়াল টু 5 হলো, আমি যদি বলি A1 ইজ ইকুয়াল টু 6, আমি যদি বলি A2 ইজ ইকুয়াল টু মনে করো 20, তখন কি হচ্ছে আসলে A0 তে আমি 5 রাখছি। A0 মানে কি, A এর 0তম ইন্ডেক্স, এখানে আমি 5 রাখছি। এর 1তম ইন্ডেক্সে আমি 6 রাখছি, এর 2তম ইন্ডেক্সে আমি 20 রাখছি। অর্থাৎ এই কাজটাই কিন্তু করছি, একটা নাম্বারের মধ্যে ভ্যালু রাখা। কিন্তু যেহেতু আমরা অনেকগুলো নাম্বার রাখতে চাই একসাথে, তো সেক্ষেত্রে আমার একটা একটা করে ভেরিয়েবল, এরকমভাবে 10টা ভেরিয়েবল নেওয়া তো আমার পক্ষে মানে কষ্টদায়ক হয়ে যায়। সেজন্য আমরা একটা স্পেশাল টাইপ অফ জিনিস ইউজ করছি, সেটার নাম হচ্ছে এরে, যাতে এক নামের মধ্যে আমি 10টা জিনিস বা 100টা জিনিস আমার পছন্দ মতো মেমোরি লিমিটের মধ্যে আমি রাখতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এরেকে তুমি লুপে ব্যবহার করতে পারবা, কারণ একই নাম তো, এবং ইন্ডেক্সটা তো হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে সামথিং পর্যন্ত। আমি লুপ চালিয়ে চালিয়ে তার মধ্যে এই 10টা ইনপুট নিতে পারি। আমার এইভাবে একটা একটা করে ইনপুট নিতে হচ্ছে, জিনিসটা এরকম না A0 থেকে শুরু করে A10 পর্যন্ত হয়তো নিয়ে, A9 পর্যন্ত হয়তো নিয়ে নিলাম, কিন্তু যখন আমার এর সাইজ হবে 100, তখন কিন্তু আমার, তখন কি আমি 100 বার এইভাবে নিব A0 সমান সামথিং, A1 সমান সামথিং, এটা তো আরেক মানে এটা তো আবার মানে সমান কষ্টই হয়ে গেল অলমোস্ট। তো সেক্ষেত্রে আমরা যেভাবে ইনপুট নিব সেটা হচ্ছে আমাদের লুপ, লুপের মাধ্যমে আমরা এরেতে ইনপুট নিব। ঠিক আছে, তো সেভ দিয়ে দিই।
লুপ ইন এরে। সো এটা কিভাবে ব্যবহার করবে একটু দেখো। মোটামুটি যারা লুপ সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা অলমোস্ট বুঝেই গেছে যে আসলে কাহিনী কি এখানে। যে আমরা লুপ চালাবো, ধরো আমার এর সাইজ হচ্ছে 100, অর্থাৎ আমি 100টা সংখ্যা ইনপুট দিতে চাই। তো নিশ্চয়ই আমি 100 বার স্ক্যানএফ লিখবো না, বা একটা স্ক্যানএফের ভিতরে আমি 100 বার এন্ড 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 লিখবো না, পার্সেন্ট 100 বার লিখতে হবে তাইলে। তো এইসব যদি না করতে চাই তাহলে আমার লুপ ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি ইনক্লুড stdio.h এগুলো স্কিপ করলাম, আমি ডিরেক্ট মেইন জায়গা থেকে শুরু করি। ইন্ট মেইনের ভিতর থেকে আমরা কাজ করবো আর কি, ইন্ট মেইনের ভিতর থেকে। তাহলে ইন্ট আই, তারপরে বললাম একটা এর সাইজ হচ্ছে মনে করো 100, এর সাইজ হচ্ছে 100, অর্থাৎ তার মধ্যে আমি 100টা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবো। আর আই হচ্ছে আরেকটা ভেরিয়েবল যেটা দিয়ে আমি আমার কোনো একটা কাজ করবো সামনে, লুপ চালাবো আর কি এখানে। তো মনে করেন আমি বললাম যে ফর আই ইজ ইকুয়াল টু 0, তারপরে বললাম আই লেস দেন 10। আমি চাচ্ছি না যে 100টা ভ্যালু ইনপুট নিব, কারণ আমার তো ক্লাসের মধ্যে এত সময় নাই যে আমি 100টা ভ্যালু ইনপুট নিব। তোমার নিশ্চয়ই এত ধৈর্য নাই দেখার 100টা ইনপুট আমি নিচ্ছি, আমি 10টা দিলাম, ঠিক আছে। সো আই লেস দেন 10 মানে কি বলতো, আই কত পর্যন্ত চলবে, 9 পর্যন্ত চলবে। আর 0 থেকে 9 পর্যন্ত যাওয়া মানে কি 10টা, তাই না? বললাম তারপরে আই প্লাস প্লাস আই এর ভ্যালু 1 করে বাড়বে। তারপরে আমি এই যে ব্র্যাকেটে ঢুকে গেলাম, মানে ফর লুপের ভিতরে। এরপরে কি করব, এরপরে যেটা করবো আমি ইনপুট নিব, তাই তো। এই যে স্ক্যানএফ দিব %d, তারপরে এখান থেকে বের হয়ে বলবো এন্ড এ আই, অর্থাৎ এর 0তম ইন্ডেক্সে একটা ইনপুট যাবে ইন্টিজার টাইপের। এই যে প্রথমবার 0তম কেন বললাম, কারণ আমার আয়ের ভ্যালু 0 দিয়ে শুরু করছি। পরে যখন আয়ের ভ্যালু 1 বাড়বে, ঘুরে আবার আসবো, আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 1 তখন, এবং 1 কিন্তু 10-এর চেয়ে ছোট শর্ত মানছে, তো ঢুকবে প্রিন্ট। এখন ইনপুট যাবে কার মধ্যে, এর প্রথম ইন্ডেক্সে। প্রথম ইন্ডেক্স মানে কিন্তু 1তম ইন্ডেক্স, ঠিক আছে, 1th ইন্ডেক্স আর কি। আমরা প্রথম নাম্বারে 1th বলবো, ঠিক আছে, অথবা ফার্স্ট বলতে পারি। 1th শব্দটা আমি মনে নিজে আবিষ্কার করলাম এখন, 1th তো কোনো শব্দ হয় না, যাই। ফার্স্ট ইন্ডেক্স যেটা, সেটাতে আমরা ইনপুট রাখবো। পরে আবার ঘুরে আসবে, আইয়ের ভ্যালু আরেকবার বাড়বে, 2 হয়ে যাবে, তো 2 অলসো লেস দেন 10 ঢুকবে। তো এখন এর সেকেন্ড যে ইন্ডেক্সটা আছে, 2তম যে ইন্ডেক্সটা আছে, সেটাতে আবার ইনপুট যাবে। তো এইভাবে চলতে থাকবে। এক সময় আয়ের ভ্যালু 9 হয়ে যাবে, বাড়তে বাড়তে এক এক করে বাড়বে, এক সময় 9 হয়ে যাবে। তখন 9 ইজ স্টিল লেস দেন 10, সো 9তম ইন্ডেক্সেও একটা ইনপুট যাবে। তারপরে আয়ের ভ্যালু আরো এক বাড়বে। এখন যখন আয়ের ভ্যালু 1 বেড়ে 10 হয়ে যাবে, 10 হয়ে যখন সে আসবে, 10 ইজ নট লেস দেন 10, তো শর্ত মানছে না, বের হয়ে চলে আসবে। তো এই যে আমি এতগুলো ইনপুট নিলাম, দাঁড়া এটা একটু মুছে দিই। এই যে আমি এতগুলা ইনপুট নিলাম, 10টা ইনপুট নিলাম, এগুলো তো আমার সামহাউ রাখছি তো আমি, ঠিক আছে, এর মধ্যে 10টা ইনপুট। এই যে 100 সাইজের একটা এর মধ্যে আমি মাত্র 10টা মেমোরি ইউজ করছি, মানে 10টা আমি স্লট ইউজ করছি, আমি কিন্তু বাকি 90টা ইউজ করি নাই, এবং আমার দরকার পড়ে নেই। এমন না যে তোমার সাইজ যতটা দিছো ততটা ইনপুট নেওয়া লাগবে, এরকম না। তুমি যদি সাইজ 100 নিয়ে ওর মধ্যে 5টা স্লট বরাদ্দ করো, সেটা তোমার ব্যাপার। সাইজ হয়তো তুমি একটা সেফ সাইডে রাখছো যে 100টা আমার লাগতে পারে, সেই জন্য। তোমার তো সবসময় ম্যাক্সিমাম লাগবে এমন কোনো কথা নাই, তুমি ম্যাক্সিমাম একটা ধরে নিয়ে বসায় রাখছো। পরবর্তীতে যদি তোমার কখনো 10টা লাগে তুমি 10টা নিবা, তোমার যদি ওখান থেকে 20টা লাগে 20টা নিবা, এরকম। তো ইনপুট নিলাম, এখন তো আমাদের এটা প্রিন্ট করে দেখতে হবে যে আমরা যে ইনপুট নিয়েছি ঠিকঠাক মতো ইনপুট নিতে পারছি কিনা। তো আবার একই রকম লুপ আবার চালাবো, সেটা প্রিন্ট এফের জন্য। সেটা হবে আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন 10, তারপরে দিলাম আই প্লাস প্লাস, ওকে। তারপরে এখানে একই কাজ, জাস্ট আগেরটায় স্ক্যানএফ ছিল, এখানে প্রিন্ট এফ হয়ে যাবে। প্রিন্ট এফ এখন বলবো প্রিন্ট এফ %d, এখন বলবো শুধুমাত্র এআই, এখন আর এন্ড আসবে না। এখন আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের তো প্রিন্ট করতে হবে নিউ লাইনের প্রত্যেকটা, বিকজ এটা দেখতে ভালো লাগে। তো নিউ লাইন দিয়ে দিলাম এইভাবে, ব্যাকস্ল্যাশ n হচ্ছে নিউ লাইন প্রিন্ট হবে এখানে। আর হচ্ছে আজরাফুল ইসলাম খান, তুমি মেসেজ দিচ্ছ কখন? 4টা 18 চলতেছে। এই যে এইগুলো তো গত ক্লাসেই পড়াইছিলাম, সো তেমন কিছু মিস করে না, গত ক্লাস থেকে একটু রিভিউ দিয়ে শুরু করছি ক্লাসটা। আচ্ছা, সো %dn, এখানে আমার প্রিন্ট হবে কি ai। তো একইভাবে আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সবগুলো ইন্ডেক্সে আমাদের এরেতে যে এরেটা ছিল সেটার মধ্যে যে ভ্যালুগুলো ছিল সেগুলো একটা একটা করে প্রিন্ট করছি। এই হচ্ছে আমাদের সেই কোডটা, এবং আমি ফাইনালি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। আচ্ছা, তো এই হচ্ছে কোডটা। এখন কি হবে দেখো, আমি ধরো ইনপুট নিলাম, আমরা যখন মনে করো যখন প্রোগ্রামটা রান করলাম, তখন একটা কনসোল এরকম ভাবে আসে, আমাদের বক্স আসে কালো রঙের একটা।
ওই রংটা চাইলে চেঞ্জ করতে পারো নিজেদের পিসিতে, এইসবে আর না যাই। ওকে, এটা তো আমি প্রথমে তো আমি ইনপুট দিব কি, ফর লুপ চালিয়ে আমি 10 বার ইনপুট দিব, এই যে 10 বার ইনপুট দিব। ধরো আমি ইনপুট দিলাম 2 4 6 7 8 9 15 14, 10টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 20 আর 1 ইনপুট দিলাম। তো যখন আমি এই 10টা ইনপুট দিয়ে দিছি, যে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10টা ইনপুট। তো 10টা ইনপুটের মধ্যে এই 2টা যাবে 0তম ইন্ডেক্সে, 4 যাবে প্রথম ইন্ডেক্সে, 6 যাবে দ্বিতীয় ইন্ডেক্সে, এইভাবে এইভাবে 1 যাবে 9th ইন্ডেক্সে। তারপর যখন আমি ইন্টার দিব, তখন কিন্তু এই 10টা ইনপুট তো আমার নেওয়া শেষ, সে তো এই লুপ থেকে বের হয়ে যাবে। এই লুপের সে ইনপুট নেবে তো 10 বার, 10 বার ইনপুট নেওয়া হয়ে গেছে, লুপ থেকে বের হয়েই সে আরেকটা লুপ পেয়ে যাবে। এই লুপে যখন সে ঢুকবে, তখন এই লুপের ভিতরে কাজ কি, প্রিন্ট করা, ওই জিনিসটাই আবার সে প্রিন্ট করবে। 0তম ইন্ডেক্সে কি আছে প্রথমে প্রিন্ট করবে, প্রথম ইন্ডেক্সে কি আছে তারপরে প্রিন্ট করবে, এইভাবে যদি চলে। এবং খেয়াল করে প্রত্যেকটা প্রিন্টএফ কিন্তু আমাদের নিউ লাইন প্রিন্ট করছে সাথে করে, তাহলে কি প্রিন্ট হবে এইভাবে 2 4 6 7 8 9, আমি স্ক্রিন থেকে বের হয়ে আসছি যদিও, 15 14 20 1, এইভাবেই প্রিন্ট হওয়ার কথা। তো আমরা এখন জাস্ট চেক করে দেখবো কোডটা করে যে প্রিন্টটা এরকম ভাবে হয় কিনা, ঠিক আছে? ভাই হ্যাঁ ভাই। ভাই প্রথম ফর লুপে যদি আমি প্রিন্টএফ এর ফাংশন ঢোকাই দিই তাহলে যেটা হবে, একটা স্ক্যান হবে, একটা প্রিন্ট হবে। আমি একভাবে সবগুলো ইনপুট দেওয়ার পরে যদি সবগুলো আউটপুট আলাদাভাবে একসাথে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার এইভাবেই করা লাগবে, বুঝতে পারছো? জি ভাই। আর তুমি যেটা বলছো সেটা আমরা কোডের মধ্যে করে দেখব, যে প্রথম ফর লুপের ভিতরে স্ক্যানএফ এবং প্রিন্টএফ দিয়ে দিলে কি হয়, সেটাও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমি আমার কোড ব্লকস ওপেন করি। Wait for a while. আমি কোড ব্লকস আসছে তাই না? জি ভাই। সেভ করে দিই, তাহলে কালার চলে আসবে। এটার নাম আমরা দিব লুপ ইন অ্যারে। ইন অ্যারে ডট সি, যাতে এখানে তোমরা লুপ ইউজ করতেছো এর মধ্যে, ঠিক আছে? লুপের আরেকটা ইউজ তোমরা দেখে গেলাম, ডট এইচ ইন্ট মেইন। তারপরে কি করছিলাম আমরা, আমরা এক কাজ করি, আমাদের এরেটার একটা সুন্দর নাম দিই। আমরা লুপ চালানোর জন্য তো আই ইউজ করব, ঠিক আছে, বাট এরেটাতে মনে করো আমরা কিছু একটা রাখছি। মনে করো মার্কস তো মেইন স্ট্রিম, আমরা মনে করো কোনো একটা, যেহেতু আমি ফিজিক্স পড়াই, আমি মনে করি কোনো একটা কিছু স্পিড রাখছি, মানে কিলোমিটার পার আওয়ারে আমরা একটা স্পিড রাখছি, ঠিক আছে? তো স্পিডস বললাম এটাকে, কারণ অনেকগুলো স্পিড একসাথে আমরা রাখবো এখানে, এবং এর সাইজ দিলাম আমরা 100। মানে তার মানে হচ্ছে স্পিডস নামের যে এরেটা আছে তার মধ্যে 100টা স্পিড থাকবে। অর্থাৎ মনে করো 100টা গাড়ির স্পিড থাকবে, অথবা একটা গাড়িরই 100টা দিনের, অথবা একটা গাড়িরই 100টা বিভিন্ন বিভিন্ন স্পিড আমি রাখবো এখানে, ঠিক আছে? আমার ম্যাক্সিমাম টার্গেট হচ্ছে 100টা রাখা, বাট আমি এখন 100টা রাখবো না, এখন আমরা 10টাই রাখবো। ওকে, স্পিডস নাম দিলাম, এবং তার সাইজ হচ্ছে 100, তার মধ্যে 100টা ইন্টিজার টাইপের ভ্যালু থাকবে। এবং আমরা ধরে নিচ্ছি ফর কনভেনিয়েন্স আমাদের স্পিডগুলা ইন্টিজারই হবে, 40 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, এরকম থাকবে। 40.5 আমরা নিব না, আর নিলেও সে ওইটাকে হিসাব করবে না, এটাও কথা। আই দিলাম ফর লুপ, মানে লুপ চালানোর জন্য। আচ্ছা, তো প্রথমে একটা কাজ করি, যেহেতু কোড করছি ইউজারকে বলা লাগবে যে তুমি ইনপুট দাও। আমি বললাম, কারণ আমি তো জানি আমি ইউজারকে দিয়ে কি করতে চাচ্ছি। আচ্ছা, এখানে একটা সুন্দর কাহিনী করি, একটু জিনিসটাকে স্মার্ট করি। জিনিসটা ভাই হচ্ছে প্রিন্টের টিজার নাই। সেটাও কথা। ওকে, দেখো আমি বললাম এন্টার এ নাম্বার। আমি কেন নাম্বার দিতে বললাম, কারণ আমি কয়টা স্পিড ইনপুট দিব সেটা আমি ইউজারের উপর ছেড়ে দিলাম, মানে 100টার মধ্যেই থাকবে।
আচ্ছা, বিটুইন 1 and 100, ঠিক আছে? মানে 1 থেকে 100 এর মধ্যে তুমি যে কোনো সংখ্যা লিখো। তুমি যদি 1 লিখো তাহলে একটা সংখ্যা তুমি ইনপুট দিবা। তুমি যদি 100 লিখো তাহলে 100টা ইনপুট দিবা। এখন দায়িত্ব তোমার। তুমি তোমার কষ্ট তুমি নিজে বুঝে নাও। তুমি যদি 10 ইনপুট দাও, তুমি 10টা ইনপুট দিবা। মানে এখানে যদি তুমি প্রিন্টএফ এর ক্ষেত্রে এই যে আমি তাকে বলছি যে তুমি 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যা লিখো, এন্টার এ নাম্বার। তো সে যদি 100 লিখে তাহলে তাকে দিতে হবে 100টা নাম্বার ইনপুট দিতে হবে। 100টা স্পিড ইনপুট দিতে হবে তাকে। ঠিক আছে? আচ্ছা। অথবা এইভাবে বলতে পারি, এইভাবে যদি না বলতে আমি বললাম যে how many data you want to store, ঠিক আছে? আমি ভাবলাম যে আমার ইউজার আসলে 100 বেশি যাবে না কখনো, বিলো 100, ঠিক আছে? 100 মধ্যে তুমি 100 ভিতরে তুমি কয়টা রাখতে চাও ডাটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বললাম যে scanf দিয়ে আমি একটা ভেরিয়েবল ইনপুট নিব। এই যে 2 লাইন লিখতেছি এগুলো কিন্তু সবই অপশনাল, এগুলো কিন্তু তোমার লাগবে না, আমি জাস্ট তোমাকে এমনিই দেখাচ্ছি, তুমি যাতে জিনিসটার মধ্যে একটু মানে রিয়েলিস্টিক একটা ভাইব পাও, আর কিছু না। এন দিয়ে দিলাম একটা ভেরিয়েবল ইনপুট নিতে হলে কিন্তু ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয় আগে থেকে, এটা মাথায় রাখবা। তো স্ক্যানএফ করে আমি একটা এন ইনপুট নিয়ে নিলাম। এখন আমি ফর লুপ চালাবো। এখন বুঝতেছো নিশ্চয়ই এই এন এর কাজটা কি। ফর লুপে বলবো যে আই ইকুয়াল টু 0, তারপর বলবো আই, আগে বলছিলাম আই লেস দেন 10, এখন বলবো আই লেস দেন এন, কারণ ইউজার যদি ইনপুট দেয় 10, তার মানে হচ্ছে সে 10টা ভ্যালু ইনপুট দিতে চায়, অর্থাৎ আমার আই যেহেতু 0 থেকে শুরু হয় ইন্ডেক্সিংটা, তো 0 থেকে 9 পর্যন্ত আমার 10টা হয়ে যাবে, সেজন্য আমি বললাম আই লেস দেন এন। ধরো ইউজার ইনপুট দিল হচ্ছে 20, সে 20টা সংখ্যা ইনপুট দিতে চায় স্পিড হিসেবে, তখন আমি বলবো আই লেস দেন এন, তখন আই লেস দেন 20 হয়ে যাবে, অর্থাৎ 19 পর্যন্ত, 0 থেকে 19 পর্যন্ত সে ইনপুট দিবে এরেতে। 0 থেকে 19 পর্যন্ত ইন্ডেক্সে সে ইনপুট দিবে আর কি, এটা হচ্ছে কথা। প্লাস প্লাস ঢুকে গেলাম এখানে, এটা ঠিক করে এখানে নিয়ে আসি। আচ্ছা, ওকে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে আমি ইনপুট দিতে থাকবো। স্ক্যানএফ দিয়ে দিলাম আমি %d, তারপর দেব কি এন্ড, কার মধ্যে ইনপুট দিব? স্পিডস এর মধ্যে, স্পিডস আই, এরকম ভাবে এন সংখ্যক বার আমি ইনপুট দিব, এখন আমি হিসাবে সুবিধাতে এন কে 10ই রাখবো, চিন্তা করো না। ইনপুট দেওয়ার সময় এখানে এন এর ভ্যালু 10 ইনপুট দিব, যাতে করে 10 বার আমার ইনপুট নিতে হয়, বেশি যাতে নিতে না হয়। আমি ইনপুট নিয়ে নিলাম 10 বার, ধরে নিচ্ছি এখানে এন বার ইনপুট নিচ্ছি আমরা। তারপর যা ইনপুট নিচ্ছি তত প্রিন্ট করতে হবে আমাকে, তাই তো? সো এখন আমি জাস্ট এখানে এসে এটাকে প্রিন্ট এফ করে দিব, প্রিন্ট এফ, এখানে এসে %d আর এখানে এনটা সরিয়ে দিব, আর %d এর পর একটা নিউ লাইন দিব, যাতে প্রত্যেকটা আউটপুট নতুন লাইনে আসে। এখন আমি একটু চালাই দেখি কি হয়। কনসোল কি আসছে সামনে, নাকি কনসোল আসে নাই? না, এখনো আসেনি। ভাই ফুল স্ক্রিন করতে হবে। কনসোল আসার কথা না, আমার ফুল স্ক্রিন করতে হবে, নাহলে কনসোলের জন্য আলাদা আবার স্ক্রিন শেয়ার করতে হয়। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিই, সমস্যা নেই। এই যে দেখা যাচ্ছে, আসছে না? আচ্ছা, কি লেখা আছে দেখো তো, হাউ মেনি ডাটা ইউ ওয়ান্ট টু স্টোর বিলো 100, 100 মধ্যে 100 ভিতরে তুমি কয়টা ডাটা ইনপুট করতে চাও। তো আমার এখানে উচিত ছিল একটা 100 পর একটা কলন দেয়া, দেই নেই, কিছু করার নাই। আমি মনে করো 10টা ইনপুট দিতে চাই, দিলাম 10, দিয়ে এন্টার দিলাম। এখন যদিও আমার প্রোগ্রামে লেখা উচিত ছিল যে এন্টার 10 নাম্বার, আমি লিখি নেই, কিছু করার নেই, এখন করে লিখে ফেলি। আমরা কি কি জানি লিখছিলাম, 4, এই নাম্বার উঠে না কেন, নাকি আর কিছু লিখতে হবে আমার এখানে, দেখি তো। 10টা ইনপুট দিলাম, স্পিডস, সমস্যা। ও আচ্ছা, আমি নাম লোকন করি না, ঠিক আছে। 4, 5, 6, 10, 5, 70, 60, কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 85, 8টা 9টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 12। তারপরে ধরো আমার 10টা ইনপুট দেওয়ার পরে আমার ইচ্ছা হলো আমি দিয়ে দেখি আরো দুইটা এক্সট্রা দিয়ে দেখি কি হয়। খেয়াল করছো, আমি কিন্তু 12টা ইনপুট দিছি, কিন্তু যখন তুমি 12টা ইনপুট দিছো কিছু করার নাই, তুমি যখন এন্টার দিবা সে কিন্তু স্ক্যানএফ এর মধ্যে 10 বার ইনপুট নেবে। তার কিন্তু স্ক্যানএফ এর মধ্যে লেখাই ছিল আই লেস অর ইকুয়াল টু কি এন ছিল, এন তো আমাদের এখানে 10, তাহলে সে 10 পর্যন্ত ইনপুট, 9 মানে ইন্ডেক্স 9 পর্যন্ত সে ইনপুট নেবে, অর্থাৎ 10টাই সে ইনপুট নেবে। তো তোমার তো 4 থেকে শুরু করে এই 12 পর্যন্তই 10টা ইনপুট নিয়ে শেষ, বাকি 45 আর 56 তো তুমি কনসোলে লিখে ফেলছো, বাট সেটা কাউন্ট করবে না।
এখন সে যখন প্রিন্ট করবে সে কিন্তু ওই এগুলোই প্রিন্ট করবে, কারণ তার মধ্যে স্টোরেজ এগুলোই। আর প্রিন্ট করার সময় আমি যদি ওই সেম জিনিস লিখি i less than 10, অর্থাৎ সে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করবে, সে দেখবে ওই 4 থেকে 12 পর্যন্ত প্রিন্ট করবে। দেখো আমার থেকে প্রিন্টই হয় না, আসছে, এই যে দেখো 4 থেকে শুরু করে 5, 6, 10, 5, 70, 60, 85, 96, 12, 45 আর 56 কিন্তু নাই, কারণ সে ওগুলাকে ইনপুটই নেয় নাই। আমি লিখে ফেলছি, তার মানে এটা না যে সে ইনপুট নিয়ে নিছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমি যদি স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে, আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করে ফেলি। আমার স্ক্রিন শেয়ার, ওকে। এখন খেয়াল করো, আমি যদি এখানে i less than n না বলে, আমি যদি এখানে i less than n না বলে i less than n minus 1 বলি, তাইলে খেয়াল করো আমি যদি ইনপুট দেই 10টা, সে আউটপুট দেবে 9টা, কারণ আমি এখানে প্রিন্ট করার সময় আমি আরো একটা কমাই দিছি, অর্থাৎ সে 10টা ইনপুট না 9টা প্রিন্ট করবে। তো সেটা তো বাচ্চাদের মতো কথাবার্তা, যা বুঝাই যায় এগুলো। ঠিক আছে, এখন আশরাফুল যে কথাটা বলছিল সেটা আমরা করে দেখি। ঠিক আছে, যে সে বলছিল যে এই ফর লুপের মধ্যেই আমরা প্রিন্টএফ ঢুকাই দিলে কি হবে। আমরা কাজ করি, এই ফর লুপের মধ্যেই আমরা প্রিন্টএফ ঢুকাই দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, আর আপাতত এটাকে আমরা কমেন্ট করে ফেলি। কমেন্ট কিভাবে করতে হয় দেখো, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপরে যে পর্যন্ত কমেন্ট করতে চাও স্টার দিয়ে আবার ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে তুমি কোডের কোনো একটা অংশ, মানে সরি কমেন্ট মানে হচ্ছে তুমি কোডের কোনো একটা অংশকে নিষ্ক্রিয় করে দিবা। মানে তুমি শুধুমাত্র যখন কোড দেখবা তখন ওই পোর্শনটা দেখতে পাবা, বাট কম্পাইলার ওই অংশকে কাউন্ট করবে না, মানে প্রোগ্রাম হিসেবে এটা কাউন্ট হবে না, মানে প্রোগ্রামের কোনো অংশ হিসেবে এটা কাউন্ট হবে না। এটা শুধুমাত্র ইউজারদের জন্য, তুমি নিজে দেখার জন্য এগুলো। যেমন ধরো তুমি কোনো একটা অংশ, কোনো একটা লুপ কেন করছো সেটা তুমি এভাবে বলে দিতে পারো, I did this for storing, কি একটা অবস্থা, স্টোরিং স্পিচ। এটা যে সাইড নোট হিসেবে, মানে এজ এ ডেভেলপার অথবা এজ এ প্রোগ্রামার তুমি যখন কোড করবা তখন প্রত্যেকটা কাজ কেন করছো, কোনটা কি জন্য করছো সেটা মনে রাখার জন্য তুমি এভাবে সাইড নোটস লিখে রাখবে। যেরকমটা আমরা ম্যাথ করার সময়, ফিজিক্স করার সময় সাইড নোট লিখে রাখি, সূত্র ইউজ করার সময়, যেটা এখানে এই জন্য ইউজ হয়েছে, সাইড নোট লিখে রাখি, বা বইয়ের পাশে লিখে রাখি উপর দিয়ে নিচে দিয়ে, এখানেও একই রকম ভাবে এগুলো হচ্ছে কমেন্ট, এটাকে কমেন্ট বলা হয়। আমি এটাকে সরাই দিলাম এবং আশরাফুল যেভাবে বলছে আমি এইভাবেই লিখলাম, একই ফর লুপের ভিতরে স্ক্যানএফ এবং প্রিন্টএফ দুইটা দিয়ে দিলাম। এখন দেখি কাহিনী কি হয়। আমি কাজ করি, ঝামেলা দরকার নেই, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখন আমি এটাকে আবার রান করি, 100টা ভ্যালু ইনপুট দিব। তো দেখো 10টা হচ্ছে আমার কতটা সংখ্যা আমি ইনপুট দিতে, সেটা 5 দিলাম। দেখছো 5 ইনপুট দিছি, 5 প্রিন্ট হয়ে গেছে। 6 ইনপুট দিছি, 6 প্রিন্ট হয়ে গেছে। 9 ইনপুট দিছি, 9 প্রিন্ট হয়ে গেছে। 100 ইনপুট দিছি, 100 প্রিন্ট হয়ে গেছে। আশা করি তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাই বুঝতে মানে একই লুপের ভিতরে তো সে তো স্ক্যানএফ করার পরই প্রিন্টএফ পাচ্ছে না কোডের মধ্যে, এই যে দেখো তো স্ক্যানএফ পরেই কিন্তু সে প্রিন্টএফ পাচ্ছে। সো 0তম ইনডেক্স ইনপুট গেছে, এর পরের লাইনে তো বলছে 0তম ইনডেক্সেরটা প্রিন্ট করো, তাই তো? বোঝা গেছে কথা? জি। আচ্ছা, এখন আমি আরেকভাবে দেখি। এটা তো বললাম এইভাবে, এখন আমি যদি আরেকভাবে লিখি, আমি কিন্তু এখন লিখছিলাম ইন্টার দিয়ে। এখন দেখো আমি যদি লিখি 10 দিলাম প্রথমে, আচ্ছা 10 না দিয়ে প্রথমে 5 দিই, কম লিখলাম আর কি। 15, 16, আমি স্পেস দিয়ে লিখছি এখন। 58, 95, 56। এখন কিন্তু একই কাহিনী হয়েছে, মানে আগে যেরকম প্রিন্ট হয়েছিল এখন এরকম প্রিন্ট হয়েছে। তুমি কি বুঝতে পারছো কিভাবে হয়েছে এটা আশরাফুল? স্পেস দিলে একসাথে সবগুলা ইনপুট নিয়ে যাও। স্পেস দিলে হচ্ছে সে একসাথে নিয়ে যায়, তারপরে হচ্ছে একসাথে প্রিন্ট করে। তো আমি তো জানি না আসলে কি হবে, তাই না? আমি যদি দিয়ে ইন্টার দিতে থাকি, সেক্ষেত্রে হচ্ছে ইনপুট নিবে, প্রিন্ট করবে, ইনপুট নিবে, প্রিন্ট নিবে। আর আমি যদি স্পেস দিয়ে লিখি, সেক্ষেত্রে ওই আগের মতোই হবে। এখন ডিপেন্ড করে তুমি কোনটা আগে করছো। তুমি যদি ইন্টার দাও তাহলে এক কাহিনী, তুমি যদি স্পেস দাও তাহলে আরেক কাহিনী। কথা কি বোঝা গেছে? তবে আমি এটা প্রেফার করছি না, মানে এইভাবে লেখাটা, কজ এটা এক ক্ষেত্রে খাটে, এক ক্ষেত্রে খাটে না। তো সেক্ষেত্রে যেটা করবা এটাই তোমাদের জন্য বেটার, মানে বুঝতেও সুবিধা। আমি কমেন্টটা সরাই দিই।
আগে প্রিন্ট 100টা আগে 10টা বা 5টা যেটা আগে ইনপুট নিলা, পরে 10টা বা 5টা যতটাই আছে আউটপুট দিয়ে দিলা, ঠিক আছে? এই হচ্ছে কথা। বাট ওইটা বেশি এফিশিয়েন্ট। এখানে কিন্তু আমার 2বার লুপ ঘুরতে হচ্ছে, এখানে n বার ঘুরতেছি, এখানে আরো n বার ঘুরতেছি, ঠিক আছে? 2n বার আমার লুপ ঘোরা হয়ে যাচ্ছে, তাই না? এই যে n বার আমি লুপ ঘুরবো, এখানে আমি আরো n বার লুপ ঘুরবো, তাহলে n প্লাস n 2n বার আমি লুপ ঘুরছি, আমার কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে গেল। কিন্তু আমি যদি এই প্রিন্টএফটা এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু সেকেন্ড ফর লুপ আমার রিচ করতে হচ্ছে না, আমি কাজ কিন্তু অর্ধেক করে ফেললাম। বাট সেটা ডিপেন্ড করে তুমি স্পেস দিয়ে করছো নাকি এন্টার দিয়ে করছো। এন্টার দিয়ে দিয়ে করলে তোমার কাহিনী একদিকে করাবে, আর স্পেস দিয়ে দিয়ে করলে আরেকভাবে করাবে। সো বেটার হচ্ছে এইভাবে করো, তোমার পরীক্ষায় তো আর তোমার কমপ্লেক্সিটি নিয়ে স্যার কোনো ঝামেলা করবে না। আশরাফুল, কথা কি বোঝা গেছে? জি ভাই, ক্লিয়ার। ওকে, গুড। এখন আমরা আর একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরেস। যদিও মাল্টি ডাইমেনশনাল এরেসের মধ্যে আমরা চাইলেই 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল ইউজ করতে পারি, তো সেটা আমরা করবো না অবশ্যই, আমরা 2 ডাইমেনশনাল পর্যন্ত থাকবো। তো 2 ডাইমেনশনাল পর্যন্তই আমাদের মাথায় ধরবে, 3 ডাইমেনশনও ধরবে না যেমন না, বাট আমরা কোডে ওটাকে ইমপ্লিমেন্ট করাটা টাফ হবে। আর যেহেতু এইচএসসিতে আমরা পরীক্ষা দিব, ওগুলো তো আসলে লাগবে না নর্মালি। 2 ডাইমেনশনাল এরে পর্যন্তই কম্পিউটার সায়েন্সেও 2 ডাইমেনশনাল এরে পর্যন্তই পরীক্ষায় আসে। ফাইনাল পরীক্ষা যেগুলো হয় সেগুলোতে ওই ম্যাক্সিমাম 2 ডাইমেনশনাল এরে থেকেই পরীক্ষায় আসে, যেগুলো হচ্ছে তোমার অনার্সের কোর্স, ঠিক আছে? তুমি যদি কম্পিউটার সায়েন্সে যাও বা কোনো কোর্সেই সি প্রোগ্রামিং কোর্সটা থাকে, সেক্ষেত্রে তুমি দেখবা 2 ডাইমেনশনাল এর পর্যন্ত তোমার কাজ। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করার দরকার ছিল আমার, ডিজিটাল পেন। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি যখন লিখি তখন আমার কলমটা আটকে যায়? জি ভাই, এইটা তো আচ্ছা, দেখাইছে। এটা হচ্ছে উইন্ডোজ ইঙ্ক এনাবল করে রাখার জন্য। আমি তো উইন্ডোজের অ্যাপগুলোতে লিখতাম, তো ওইটাতে উইন্ডোজ ইঙ্ক নামে একটা অপশন ছিল, ওটা এনাবল করে রাখতে হয়। ওটা আমি ও, সরাই দিচ্ছি, এখন এটা চেক করে দেখিও ঠিক আছে কিনা সবকিছু। আমি এখন লিখি, তোমরা একটু দেখিও। আমি পরবর্তীতে যখন রেকর্ড দেখি তখন ওই জিনিসগুলো আমার চোখে পড়ে। আচ্ছা, এখন দেখো তো ঠিকঠাক মতো কলম নড়াচড়া দেখা যায় কিনা? জি ভাই, এখন ঠিক ঠিক আছে। আছে এখন? আচ্ছা, এটা হ্যাঁ। উইন্ডোজ ইঙ্ক নামে যে অপশনটা ছিল ওইটা এনাবল করা ছিল, এখন এটা আমি ডিসেবল করে রাখলাম। কিন্তু এটা যদি এনাবল না থাকে উইন্ডোজ ইঙ্কটা, সেক্ষেত্রে আমি মাইক্রোসফট ওয়াইট বোর্ডে লিখতে পারি না, ওইটা কাজ করে না, তখন এটা মাউস হিসেবে কাজ করে, লেখা যায় না, বা ওয়ান নোটও ইউজ করা যায় না। আচ্ছা, তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা আমি সেভ করা আছে আশা করি। আমরা পরেরটাতে চলে যাই। এখন আমরা দেখবো মাল্টি ডাইমেনশনাল এরেস। ওয়ান ডাইমেনশন এরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, যে একটা ডাইমেনশন বরাবরই কাজ থাকবে। এখন মাল্টি ডাইমেনশনাল এরে বলতে আসলে যেটা বোঝায়, সেটা আসলে তোমরা অলরেডি ইন্টারে পড়ে আসছো। জানো কোনটা? কোন একটা টপিক ছিল মাল্টি ডাইমেনশনাল এরে কে রিপ্রেজেন্ট করে, মনে করতে পারবা? তোমাদের যাদের আমি সি প্রোগ্রামিং আগে করাইছিলাম, তোমরা যারা আমার আগের আইসিটি স্টুডেন্ট, তাদের ক্লাসে হয়তো আমি কথাটা বলছি যে মাল্টি ডাইমেনশনাল এরে অথবা 2 ডাইমেনশনাল এরে আমাদের ইন্টারমিডিয়েটের একটা টপিককে রিপ্রেজেন্ট করে। আর আসলে ওই টপিক এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে আমরা কি করতাম মনে আছে? ম্যাট্রিক্স আসলে আমাদের অনেকের কাছে শুধুমাত্র একটা কি বলে নাম্বারের একটা নির্দিষ্ট, কি বলে এটাকে, জাস্ট মনে করে কিছু নাম্বার আছে, এগুলো নিয়ে খেলাধুলা করতে হয়, আর কিছু না। বাট এটা যে কত কাজের, সেটা যদি তুমি মাল্টি ডাইমেনশনাল এরে পড়ো, তাহলে তুমি হয়তো কিছুটা গেস করতে পারবা। আসলে ম্যাট্রিক্স দিয়ে আমরা যেটা করি, আমরা ম্যাট্রিক্স দিয়ে আমাদের ডাটাগুলোকে গুছিয়ে বা সাজিয়ে প্রকাশ করে থাকি। যেমন ধর আমি যখন লিখলাম 2 3 5, একটা জিনিস মাথায় রেখো, ম্যাথে তুমি যাই পড়ো, এই সবগুলা মানে ম্যাথে তুমি ইচ অ্যান্ড এভরি টপিক যেগুলো তুমি পড়ো, অলমোস্ট সবগুলার, হ্যাঁ, সবগুলার রিয়েল লাইফ একটা ইউজ আছে। রিয়েল লাইফ ইউজ আছে দেখেই তো সেটা তোমাকে পড়ানো হচ্ছে। অ্যাটলিস্ট রিয়েল লাইফ বলতে তুমি মানুষজন আবার এটা ধরে নেয় বসে থাকে যে রিয়েল লাইফ মানেই হচ্ছে আমার এখন বাসা থেকে বের হয়েই এটা ইউজ করতে হবে, অথবা সবজির বাজারে গিয়েই আমার এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে? জিনিসটা কিন্তু এরকম না। তুমি সায়েন্সে পড়ছো কেন? তুমি কি সবজির বাজার করার জন্য সায়েন্সে পড়ছো? ডেফিনেটলি না। তুমি নিশ্চয়ই সায়েন্স নিয়ে কাজ করার জন্যই মানে ম্যাথমেটিক্স পড়ছো বা ফিজিক্স পড়ছো বা কেমিস্ট্রি পড়ছো।
তুমি ওইগুলা নিয়ে চিন্তা করবা যে ওইগুলাতে আসলে আমার ম্যাথটা কিভাবে কাজে লাগছে, এবং ওইগুলাতে যখন তুমি ম্যাথ কাজে লাগাবা তখন ওইগুলো তোমার রিয়েল লাইফে এসে কাজে লাগবে। সো মানুষজন হুদাই জাস্ট ম্যাথের এই সূত্র সারা জীবন পড়ে আসলাম, জীবনে দেখলাম না কাজে লাগতে, তোমার কেন সবজি বাজারে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার কাজে লাগানো লাগবে? এটা হচ্ছে প্রথম কথা। সবজি বাজারে তুমি এ প্লাস বি হোল স্কয়ার দিয়ে কি করবা? এখন দেখো ম্যাট্রিক্সের কাজটা কি। 2 3 5 লিখলাম, 4 5 6 লিখলাম, 7 8 9 লিখলাম। এই যে আমি কয়েকটা নাম্বার লিখলাম, এটা কি শুধুই সার্কাস দেখার জন্য যে নাম্বার কয়েকটা সাজানো আছে, তারপর আমাকে বলা হলো এটার ডিটারমিনেন্ট বের করে, আমি বের করে বসে থাকলাম, ঠিক আছে? আসলে তো জিনিসটা এরকম না, এখানে কোনো কিছু আসলে প্রকাশ করা হচ্ছে, যেখানে একটা অংশকে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি দিজ আর রোজ, এগুলো হচ্ছে সারি, আর এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? তো মনে করো আমি বললাম যে এই সারিগুলো হচ্ছে আমার বিভিন্ন দিন, এটা হচ্ছে ডে 1, এটা হচ্ছে ডে 2, মানে আমি যে কোনোভাবেই দুইটা ডাইমেনশনে প্রকাশ করতে পারি। এক ডাইমেনশনে থাকবে একটা ভেরিয়েবল, আরেক ডাইমেনশনে থাকবে আরেকটা ভেরিয়েবল, ঠিক আছে? ডে 2, ডে 3 এইভাবে লিখলাম আমি। যে কলাম রোগুলো আমাকে বোঝাচ্ছে ডে, বিভিন্ন দিন, আর কলামগুলো আমাকে কি বোঝাচ্ছে? মনে করো কলামগুলো আমাকে বোঝাচ্ছে সে ফর এক্সাম্পল করোনা কেসই মনে করো, যেহেতু এটাই চলতেছে করোনা কেস। তো করোনা, আচ্ছা এটাকে করোনা বলা আসলে উচিত হবে না, আচ্ছা আমি বললাম যে এটা বললাম আমি সিলেটের করোনা অবস্থা, তারপরে আমি বললাম ঢাকার করোনার অবস্থা, তারপরে আমি বললাম রাজশাহীর করোনার অবস্থা, এইভাবে বললাম। তো এই যে অবস্থা বলতে আমি কি বোঝাচ্ছি? যে কতজন মানুষ মারা গেছে, মনে করো এটা ডেথ, একটা মানে মৃত্যুর সংখ্যা বললাম আমি এটাকে। সো দেখো তুমি কিন্তু এখন ইজিলি বুঝে যাচ্ছ, আমি যদি এটাকে বাংলায় লিখে দিতাম যে প্রথম দিন সিলেটে মারা গিয়েছে 2 জন, দ্বিতীয় দিন সিলেটে মারা গিয়েছে 4 জন, এবং তৃতীয় দিন সিলেটে মারা গিয়েছে 7 জন, ঠিক আছে? এইভাবে যদি আমি বলি যে ঢাকায় প্রথম দিন মারা গেছে 3 জন, এইভাবে বলার চেয়ে এই জিনিসটাই কিন্তু তোমাকে এই কথাই বোঝাচ্ছে ডিরেক্ট। তুমি যে কোনো একটা জায়গায় যাও, ধরো 5 5 কি আসে দেখো তো, 5 হচ্ছে এট দ্য সেম টাইম ডে 2 বোঝাচ্ছে এবং ঢাকা বোঝাচ্ছে, তার মানে হচ্ছে ডে 2-তে ঢাকায় 5 জন মারা গেছে দ্বিতীয় দিন, ঠিক আছে? এখন যে আমি যদি র্যান্ডমলি একটা জায়গায় ধরে বলি যে এই 7টা আসলে কি বোঝাচ্ছে, 7কে আমরা ম্যাট্রিক্সে কি বলি? একটা এন্ট্রি বা একটা ভুক্তি বলি, তাই না? একটা এন্ট্রি। তো 7 যে ভ্যালুটা আছে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ডে 3-তে সিলেটে কয়জন মারা গেছে? 7 জন মারা গেছে। এই হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, যেখানে আমরা 2টা ডাইমেনশন বরাবর কাজ করি, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। অনেকে আবার এটা খুবই মানে হাস্যকর, এটা ধরে বসে থাকে যে 3x3 হচ্ছে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, 2x4 জানি না সে কি বলে, 2x2 হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, 4x4 হচ্ছে 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আসলে এটা হচ্ছে ভুল কথা, এই সবগুলাই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তোমার ক্যালকুলেটরে যতগুলো ম্যাট্রিক্সই আছে তুমি দেখছো হয়তো 2:3, 3x3 পর্যন্ত ম্যাক্সিমাম আছে মেবি, আর ইএক্স এ মেবি আরেকটু বেশি আছে, 4x4 মেবি আছে ইএক্স এ, আমি শিওর না আসলে। 1x2 আছে, 2x1 আছে, এই সবগুলাই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। এগুলো জাস্ট বোঝাচ্ছে রো এর সংখ্যা এবং কলাম সংখ্যা, রো এর সংখ্যা এবং কলাম সংখ্যা, রো এর সংখ্যা কলাম সংখ্যা, ঠিক আছে? তো আমি তো একটা মানে আইডিয়া দিলাম তোমাদেরকে আসলে ম্যাট্রিক্সটা কিরকম। এখন এটার সাথে আমাদের এর কি সম্পর্ক? 2 ডাইমেনশনাল এরেটাও এক্স্যাক্টলি একইভাবেই কাজ করে। দেখো আমি যদি লিখি একটা এরে, এইভাবে যদি লিখি, ধরো বললাম করোনা ডেথ, একটা এর নাম দিলাম আমরা করোনা ডেথ, ঠিক আছে? আমি বললাম এটা হচ্ছে ইন্টিজার টাইপের। আমি বললাম আমার তো এটা 3x3 ম্যাট্রিক্স, তো এই যে 3x3 ম্যাট্রিক্স তো এটা, তো আমি বললাম এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। তার মানে এই যে ম্যাট্রিক্সটা যেটা বোঝাচ্ছে 3x3 ম্যাট্রিক্স, এই যে এটা যে আমার 3x3 ম্যাট্রিক্স, আর এই যে বললাম করোনা ডেথ নামে আমার যে এরেতে আছে 3x3 2 ডাইমেনশনাল এরে, এটা এক্স্যাক্টলি সেম। কিভাবে খেয়াল করো, আমি যখন ধরা বললাম যে করোনা ডেথ 3x3 মানে কি, এটা একটা এরে যার একটা ডাইমেনশনে আছে 3টা ভেরিয়েবল, আরেকটা ডাইমেনশনে 3টা ভেরিয়েবল আছে। অর্থাৎ আমি কি ভ্যালু পাবো দেখো, আমি যখন বলবো 0 0, একটু আগে যেরকম জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম আমরা, মার্কস 0 ছিল মানে বোঝাতাম প্রথম স্টুডেন্টের মার্কস, পরে আমরা বলছিলাম মার্কস 1, এটাকে বলছিলাম আমরা দ্বিতীয় স্টুডেন্টের মার্ক। এখন দেখো তো বলছি 0 0 মানে কি, আমার ওইটা অবশ্য আমাদের আগে থেকে মাথায় থাকা লাগবে আমি কোন এরেটা দিয়ে কি বোঝাচ্ছি। প্রথমটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, মনে করো প্রথমটা দিয়ে আমি ডে বোঝাচ্ছি, তখন যখন আমি লিখবো 0 তখন বোঝা যাবে ডে 1। এই যে এখানে আমরা এটাকে 0তম ইন্ডেক্স বলছি, তো 0 দিয়ে আমরা বুঝবো ডে 1। সেকেন্ড যে এটাতে আমরা 0 1 2 দিয়ে কি বোঝাচ্ছি, কারণ ইন্ডেক্সিং তো শুরু হয় 0 থেকে, তো 0 দিয়ে আমি বোঝাচ্ছি মনে করো সিলেট, এটা আমার আগে থেকে জানা থাকা লাগবে। 0 দিয়ে বোঝাচ্ছি সিলেট, 1 দিয়ে বোঝাচ্ছি ঢাকা, আর 2 দিয়ে বোঝাচ্ছি আমি
রাজশাহী। তো যখন আমি বলবো 0 0 তার মানে বোঝাচ্ছে প্রথম দিন সিলেটে কয়জন মারা গেছে, তখন আমি ইনপুট দিব প্রথম দিন সিলেটে 2 জন মারা গেছে। আমি তখন বলবো এই যে করোনা ডেথ 0 0 মানে হচ্ছে প্রথম দিন সিলেটে 2 জন মারা গেছে। আমি যদি এখন দিই বলতো করোনা ডেথ, আমি যদি বলি এখন 1 2, তার মানে কি হবে বলতো, কোন দিন কোন জায়গার মানুষের সংখ্যা, মৃত্যুর সংখ্যা আমি লিখতে যাচ্ছি এখন। ভাই হুম। দ্বিতীয় দিন ঢাকায়। দ্বিতীয় দিন ঢাকা, একটু ভালো করে তাকিয়ে বলো। দ্বিতীয় দিন রাজশাহী। রাজশাহী, রাজশাহী। ইন্ডেক্সিং কি 0 থেকে হচ্ছে না? 2 মানে কি আমার তৃতীয় শহর নাকি দ্বিতীয় শহর? রাজশাহী 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 হবে। রাজশাহী। তাহলে এটাতে আমি বোঝাচ্ছি আসলে যে আমার এটা কোন দিন? দ্বিতীয় দিন। এই যে 1 মানে হচ্ছে দ্বিতীয় দিন, এই যে এখানে 0 1 2 দ্বিতীয় দিন, আর 2 মানে হচ্ছে আমাদের রাজশাহী। তাহলে দ্বিতীয় দিন রাজশাহীতে কতজন মারা গেছে এখানে দেখে কি বলা যায়? 6 জন মারা গেছে। এই যে লিখেছিলাম 6। তো আশা করি তোমরা মোটামুটি আইডিয়া পেয়েছো যে 2 ডাইমেনশনাল এরিয়া দিয়ে আমরা কি করি আসলে। মানে যখন আমরা 2টা ডাইমেনশনে কাজ করি তখন আমরা এটা নিয়ে কাজ করি। ওকে, এই হচ্ছে কথা। এখন আমি যদি চাই এটাকে 3 ডাইমেনশনাল করে ফেলতে, সেটাও আমি চাইলে করতে পারবো। হয়তো এটাকে কিভাবে দেখো, খেয়াল করো। আমি যদি তখন আমার এখানে এইভাবে এটা লেখা সম্ভব হবে না আসলে, এটা 3 ডাইমেনশনালি দেখানো এখানে পসিবল না, মানে এই এরিয়াটাতে। সো এখন আমি একটু তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে বলবো জিনিসটা। ধরো আমি বললাম করোনা ডেথ, আমাদের যে এরিয়াটা, এখন বললাম আমি এইভাবে যে এটা 3 × 3 × 3 একটা ম্যাট্রিক্স, 3 × 3 ইন্টু, আচ্ছা এটা 3 হতে হবে এমন কোনো কথা নাই, ওইটা 3 × 3 ইন্টু ডিপেন্ড করে এই যে আমার যে 5 জন মানুষ মারা গেছে, এই যে ধরো আমার রাজশাহীতে প্রথম দিন 5 জন মানুষ মারা গেছে, এই 5 জন মানুষের মনে করো আমি অ্যাড্রেস নিতে যাচ্ছি, 5 জন মানুষের প্রত্যেকেরই অ্যাড্রেস নিতে যাচ্ছি একটা একটা করে, ঠিক আছে? তাহলে একজন মানুষের কি 5টা অ্যাড্রেস নাকি একজন মানুষের একটা অ্যাড্রেস বলো তো? একজন মানুষের একটা অ্যাড্রেস, তাই তো? আমি তখন দিব এটা এইভাবে, দেখো তাহলে আমি তাহলে কি কি ইনপুট দিব, দেখো আমি ইনপুট দিব কোন একটা দিন কতজন মারা গেছে, কোথায় কতজন মারা গেছে, ঠিক আছে? এবং এট দ্য সেম টাইম আমি এখানে পেয়ে যাবো তার অ্যাড্রেসটা, আমি ইনপুট দিব অ্যাড্রেসটা আর কিছু না, সমস্যা নেই। এই যে একটাই অ্যাড্রেস যাবে তার। ওকে, এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা আমি কি কোনো ঝামেলা করলাম এখানে? ভাই হ্যাঁ বলো। এখানে যে ভাই একটা উদাহরণ দিচ্ছেন 3 নম্বরটা, মনে করেন 3 নম্বর দিন আর একটা 3 দিয়ে বুঝাইছেন ভাই একটা শহর, মনে করেন 3 নম্বর দিন রাজশাহী শহরে হ্যাঁ মনে করেন ভাই, মনে করেন 4 জন মারা গেছেন। হ্যাঁ এখন হ্যাঁ ভাই 4 জনের অ্যাড্রেস তো ভাই 4টা জায়গায় হতে পারে, এখন হ্যাঁ, সেটা একটা সেটা সেটা আমি এটা এটা ঠিক করছি, একটু দাঁড়াও। এটা ডিপেন্ড করে আমার কজন মারা গেছে তার উপর, তাই তো? এটার উপর ডিপেন্ড করে, তাই না? তখন আমি এখানে এটা ভেরিয়েবল দিতে হবে, এটা আমি ইনপুট দেওয়ার সময় ঠিক করতে হবে। এটা আগে থেকে, মানে এটা একটু কমপ্লেক্স, এটা একটু আগে থেকে আমাদের অ্যানালাইজ করা থাকতে হবে যে আসলে কি হতে পারে। এটা ডিপেন্ড করে, এটা এই এক্সাম্পলটা এখানে খাটবে না, আমার আগে থেকে জানা থাকতে হবে যে আসলে এখানে কি আছে। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি এখানে, এটা একটু ঠিক করে দিই। এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে আসি। যেমন ধরো আমি একটা বিল্ডিং দিয়ে তোমাদের উদাহরণ দিই, একটা বিল্ডিং দিয়ে, ঠিক আছে? ধরো আমি এটা সরাই দিই একটু, এটা এখানে কাজে লাগবে না। ধরো একটা বিল্ডিং দিয়ে যদি আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, জিনিসটা হচ্ছে মনে করো একটা বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে মনে করো তোমার একটা ম্যাট্রিক্স। এখন এটা কয় ডাইমেনশনাল আমি আশা করি এখনো জানি না, আমি এখনো বলিনি তোমাদেরকে। মনে করো এই বিল্ডিংটা হচ্ছে 5 তলা, 1 2 3 4 5, 5 তলা একটা বিল্ডিং। তার প্রত্যেকটা ফ্লোর হচ্ছে এক একটা, মানে আমাকে প্রথমে ইন্ডেক্স দেওয়া আছে এটা। এখন তার প্রত্যেকটা তালায় বা প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্ল্যাট মানে তালায় 2টা করে ফ্ল্যাট আছে। ওকে, একটু ওয়েট করো। যেমন ধরো এখানে 2টা ফ্ল্যাট আছে, এখানে 2টা ফ্ল্যাট আছে, এইভাবে আছে। তো আমি যখন কোনো একটা জায়গায় যাব, ধরো আমি বললাম প্রথম তালার দ্বিতীয় ফ্ল্যাটে যাও, তাহলে এই যে 1 2 1 2 1 2, তো আমি এটাকে কিভাবে বলবো? 0 1 0 1 0 1 0 1 0 1, অর্থাৎ প্রত্যেকটা তালা। তাহলে আমার তালা কয়টা আছে খেয়াল করতে একটু ভালো করে। এটা আছে, তালা আছে আমার কয়টা? 0 1
2 3 4। তাহলে দেখো তো আমার ফ্লোর আছে কয়টা? ফ্লোর আছে 5টা, 0 থেকে 4 পর্যন্ত। প্রত্যেক ফ্লোরে আমার ফ্ল্যাট আছে কয়টা করে? 2টা করে না? তো এই যে দেখো 0 1 0 1 0 1। তা আমি যদি তোমাকে এখন বলি যে তুমি ওই ফ্ল্যাটটাকে যদি একটা ম্যাট্রিক্স হিসেবে ধরে থাকি, ফ্ল্যাট 0 1, তাহলে আমি কি বোঝাচ্ছি আসলে বলো তো? ফ্ল্যাট 0 1 দিয়ে আমি কি বোঝাচ্ছি? একদম নিচতলার ডান দিকে। হ্যাঁ, একদম নিচতলার। এক নম্বর হ্যাঁ, একদম তালা, এক নম্বর নিচতলার। ফ্ল্যাটে। হ্যাঁ হ্যাঁ, প্রথম যে তালাটা আছে, গ্রাউন্ড ফ্লোর যেটা আছে, গ্রাউন্ড ফ্লোরের যে আমাদের দ্বিতীয় যে ফ্ল্যাটটা আছে, 1 দ্বারা দ্বিতীয় ফ্ল্যাট বোঝাবো, এই একতম ইউনিটের যে ফ্ল্যাটটা আছে সেটা। এইগুলো একটা হিসাব। এখন মনে করো প্রত্যেকটা ফ্ল্যাটে আবার 5টা করে রুম আছে, এই তো প্রত্যেকটা ফ্ল্যাটে আবার 5টা করে রুম আছে। তো সেটাকে আমি একটু ডিটেইলে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা একদম কমপ্লিট ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আমি একটু নতুন পেজে চলে যাই। ধরো এই হচ্ছে আমাদের সেই বিল্ডিংটা, বিশাল বড় একটা বিল্ডিং, 1 2 3 4। ওকে, এখন ধরো এই হচ্ছে আমাদের 2টা করে ফ্ল্যাট আছে প্রত্যেকটা তলায়। এটা হচ্ছে 0তম ফ্লোর, এটা হচ্ছে 1তম ফ্লোর, 2তম ফ্লোর, 3তম ফ্লোর এবং 4তম ফ্লোর, মানে 5ম ফ্লোর পর্যন্ত আছে আর কি। এখন সুন্দর মতো মিলে গেছে, লিফটের 0, লিফটের 1, লিফটের 2, লিফটের 3, লিফটের 4, লিফটের হিসাবে মিলে গেল। এখন দেখো এই যে প্রত্যেকটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটগুলোকে তোমার ইন্ডেক্সিং করতে হবে। আমি বলবো এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে 1তম ইন্ডেক্স, 0তম 1তম, 0তম 1তম, 0তম 1তম, 0তম 1তম। এখন খেয়াল করো, এখন মনে করো প্রত্যেকটা ফ্ল্যাটে আমার 5টা করে রুম আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে আমার 5টা করে রুম আছে। লাইক আবার 5 ভাগে ভাগ করবো, 1 2 3 4 5। এখানেও সেম কথা, 1 2 3 4 5। এখন এই কাজটা করে ফেলি, টান টান দিয়ে এই যে তোমাদের কাজকে 3 ডাইমেনশনাল এরে বোঝাই ছাড়বো। এই যে দেখো, তো এই যে প্রত্যেকটা তালায় আমার 5টা করে রুম আছে, প্রত্যেকটা তালায় আমার 5টা করে রুম আছে। এগুলোকে আমি আবার 0 1 2 3 দিয়ে প্রকাশ করবো না, বলো তো? 0 1 2 3 4, 0 1 2 3 4, এভাবে চলতে থাকবে। সরি, একটু ওয়েট করি। হ্যাঁ ঠিকই আছে, 0 1 2 3 4, 0 1 2 3 4, এইভাবে 0 1 2 3 4, 0 1 2 3 4 লিখে ফেলে লিখছি যেখানে পুরোটা। এখন বলো, এগুলাকে যদি আমি তোমাকে আগে থেকে না বলি তুমি কিন্তু কিছুই বুঝতে না। এখন কিন্তু তুমি বুঝতে পারছো। আমি যদি তোমাকে এখন ইনপুট দেই, বলি যে তুমি এটাতে যাও, আমি তোমাকে বললাম ফ্ল্যাট 0 2 4 এ যাও, তুমি কই যাবা বলো তো? সরি সরি, এটা ভুল করে ফেলছি, 0 1 2 4। নয়, হ্যাঁ 1। 1 2 তো হওয়ার কোনো সুযোগ নেই, আমার তো ফ্ল্যাট 2টা করে। হ্যাঁ 0 1 4 মানে কি, আমি কোন জায়গায় যাব? 1 নং তালার 2 নং ফ্ল্যাটের 4 নম্বর রুমে। এই তো বুঝছো। এখন হিসাব কি বুঝতে পারছো? এটা যে আমার 3 ডাইমেনশনাল একটা এরে। এখন যদি আমি র্যান্ডমলি তোমাকে বলি যে ফ্ল্যাট বললাম 3, তারপরে বললাম 0, তারপরে বললাম 3, এখন অন্য একজন বলো তো আমি কই যাচ্ছি? চতুর্থ তলা, প্রথম ফ্ল্যাটের হ্যাঁ 4 নাম্বার রুম, মানে আচ্ছা, ইন্ডেক্স 3 বাথরুম হ্যাঁ 4 হ্যাঁ, নাম্বারটা। চতুর্থ তলা, ঠিক আছে। এতে ধরো তাহলে এটার মানে হচ্ছে আমি 3 নাম্বার মানে আমি বলবো চতুর্থ তলার, এটা তো চতুর্থ তলা আমার, 0 1 2 3 মানে তো 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, 4 তলার 0তম ইন্ডেক্স মানে কি, 3তম ইন্ডেক্সের 0তম ইন্ডেক্স মানে কি, আমি প্রথম ফ্ল্যাটে আছি। প্রথম ফ্ল্যাটের কত নাম্বার রুমে যাব? 4 নাম্বার রুমে যাব। রুম তো 5টা, 0 থেকে যদি শুনে 4 নাম্বার রুমে যাবে। এই হচ্ছে আমার হিসাবটা, 3 0 তারপরে 3। তো আশা করি তোমরা 3 ডাইমেনশনাল এর কনসেপ্টটা বুঝতে পারছো ভালো মতো। ঠিক আছে, দেখতে না একটা তাবিজের মতো মনে হচ্ছে। এক সময় দেখতাম যে তাবিজ এরকমই লেখা হয়, নাম্বার দিয়ে, তাবিজ হয়ে গেছে এটা। যাই হোক, চলে সেভ দিয়ে দিচ্ছি এটা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের 3 ডাইমেনশনাল পর্যন্ত। 3 ডাইমেনশন পর্যন্ত এই জন্য বুঝাইলাম যাতে 2 ডাইমেনশনালের প্রবলেম না হয়। 3 ডাইমেনশন নিয়ে আমরা তেমন কিছু করবো না আসলে, এন্ড 2 ডাইমেনশন একটু কাজ করি। ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। তাবিজটা দিয়ে দেন ভাই। তাবিজ দিয়ে দিব তো, আমি গ্রুপে দিয়ে দিব, তোমাদের ডাউনলোড করে রেখে দিও।
প্রিন্ট করে ফেলো তাহলে। তুমি চাইলে লেমিনেটিং করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটা কিসের এটা এই তাবিজ পড়লে কি উপকার হবে ভাই? এই তাবিজ পড়লে 3 ডাইমেনশনাল এরে বুঝবা, আর কিছু হবে না। জাস্ট এটা নিয়ে তোমার ওয়ালের মধ্যে টাঙায় রাখো, বুঝবে তুমি অনেক শিক্ষিত হয়ে গেছো। এইসব কি লিখছে কিছু তো বোঝা যাচ্ছে না, 0 আর 1 আর 2 আর 3 আর 4 কি লিখছে। হঠাৎ কেউ দেখলে বলবে ভাই নিউটন হয়ে গেছে। হ্যাঁ, নিউটন বলবে না, তোমার আর কিছু বলবে। যাই হোক, এখন আমরা আমাদের ইতে চলে যাই। আমাদের মেইন যেটা শেখার সেটা শিখি আমরা 2 ডাইমেনশনাল এরে ইউজ করবো। আমরা এখন কোড করবো 2 ডাইমেনশনাল এরে দিয়ে। আশা করি ছুটি দিয়ে দিব, বেশিক্ষণ নাই, ছুটি দিয়ে দিব। তো 2 ডাইমেনশনাল এরে দিয়ে আমরা আসলে কি করব, আমরা আসলে একটা ম্যাট্রিক্স ইনপুট নিতে চাই। মনে করো আমি তোমাকে বললাম একটা ম্যাট্রিক্স ইনপুট নাও, একটা ম্যাট্রিক্স ইনপুট নাও। ধরো তোমাদের ম্যাথের বইয়ে যে ম্যাট্রিক্স আছে এরকম একটা 3x3 ম্যাট্রিক্স ইনপুট নাও, ঠিক আছে? কিভাবে ইনপুট দিব, ধরো বললাম যে 3 2 5 6 8 7, তারপরে বললাম 9 2 6। এই যে ম্যাট্রিক্সটা তোমাকে আমি দিলাম, এই ম্যাট্রিক্সটা তোমাকে ইনপুট নিতে হবে। তাহলে তুমি আসলে কাজটা মানে তোমার তো আসলে এইভাবে দেখে দেখে নাম্বার টুকলে হবে না, তোমার আসলে হিসাব রাখতে হবে যে কোন নাম্বারটা কোন খাতে যাচ্ছে। যেমন ধরো এই যে 3টা নাম্বার 3 2 5, এই 3টাই যাবে প্রথম রোতে। তাহলে 3 যাবে কোথায়? 3 যাবে প্রথম রো এর প্রথম কলামে, 2 যাবে কোথায়? দ্বিতীয় রো এর দ্বিতীয় কলামে, 5 যাবে 2 যাবে প্রথম রো এর দ্বিতীয় কলামে, এবং 5 যাবে প্রথম রো এর তৃতীয় কলামে। সেম গোস ফর আদার নাম্বারস অলসো। সো এই যে জিনিসটা, এটাকে তো তোমার মেমোরির মধ্যে স্টোর করে রাখতে হবে ওইভাবেই, যে 8 হচ্ছে আমার দ্বিতীয় কলামের দ্বিতীয় রো, দ্বিতীয় রো এর দ্বিতীয় কলাম, এইভাবে মনে রাখতে হবে। সেই যে তুমি দুইটা জিনিস ট্র্যাক রাখছো এট দ্য সেম টাইম, তুমি রোকে ট্র্যাক রাখছো, সারিকে ট্র্যাক রাখছো, এবং এট দ্য সেম টাইম তুমি কলামকেও ট্র্যাকে রাখছো। সো এই ট্র্যাকিংটা তোমার করতে হবে 2 ডাইমেনশনাল লুপ দিয়ে। নেস্টেড লুপ তোমার ব্যবহার করতে হবে এখানে। তোমার যদি 2 ডাইমেনশনাল এরে ইনপুট দিতে হয়, তোমার নেস্টেড লুপ ব্যবহার করতে হবে, সেটাও 2 ডাইমেনশনাল লুপ ব্যবহার করতে হবে। 2 ডাইমেনশনাল লুপের ব্যবহার তোমরা করছো, নামত হচ্ছে প্রিন্ট করছিল, এই যে আই যে দুইটা দিয়ে লুপ চালাইছিল, একটা লুপের ভিতরে আরেকটা লুপ ছিল, এখানে একইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা এই যে রোকে আমরা ট্র্যাক রাখবো আই দিয়ে, এবং কলামকে আমরা ট্র্যাক রাখবো জে দিয়ে, আর কিছু না। নামতা যেভাবে ইনপুট নিয়েছিলাম এখানে একই রকম ভাবে আমরা ইনপুট নিব। ওকে, আচ্ছা ইনপুট নিচ্ছি। ধরো আমার মনে করো আমাদের এরেটা, এই এরেটা তো আমাদের 3x3, তাই তো? সো আমরা বলবো একটা ইন্টিজার এরে, আমরা অবশ্যই ম্যাট্রিক্স ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করি। সো ইন্টিজার বললাম ম্যাট্রিক্স, আমরা যেহেতু এখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, চোখের সামনে একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটা ইনপুট দিব। সো ম্যাট্রিক্স বললাম 3 3, অর্থাৎ আমার রো 3টা কলাম 3টা। তোমার যদি ম্যাট্রিক্স হয় 3 × 2, তখন তুমি বলবা 3 2, তাই তো? তোমার এখানে বলবা 3, এখানে বলবা 2, কারণ প্রত্যেক রো এর এগেইনস্টে 2টা করে কলাম থাকতো তখন। এখন তো প্রত্যেকটা রো এর এগেইনস্টে অত সংখ্যকই কলাম আছে, 3টা রো এর 3টা করেই কলাম আছে, তাহলে তুমি 3 লিখবা। তোমার যদি 3টা রো 4টা কলাম থাকে, সেক্ষেত্রে তুমি 3 × 4 এখানে 3 আর 4 লিখবা। ওকে, দ্যাটস ইট। আর তোমার যদি আগে থেকে জানা না থাকে যে আমার কত ইনটু কত যাবে, সেক্ষেত্রে তুমি ভেরিয়েবল দিয়ে দিবে এখানে, যে আমার একটা ভেরিয়েবল হচ্ছে এম, একটা ভেরিয়েবল হচ্ছে এন, কত ইনটু কত ম্যাট্রিক্স সেটা তুমি স্ক্যানার দিয়ে ইনপুট দিবা, তখন এখানে তুমি এম বসাবে, এখানে তুমি এন বসাবা। আশা করি এই কেসগুলো তোমাদের অ্যাটলিস্ট এতদিনে মানে ফ্লুয়েন্ট হয়ে গেছে, যে যখন আমাকে ভেরিয়েবল আমার জানা থাকবে না, তখন আমি ইনপুট থেকেও কাজটা করে ফেলতে পারবো, তখন জিনিসটা আরো বেশি ইউজফুল হবে। যে যত ইচ্ছা তত মানে ইনটু নিতে পারে, রো কলাম আমার ফিক্স করা না, ইউজার ফিক্স করে নিবে। তো সেটাতে আমরা যাচ্ছি না আপাতত আমরা ইনপুট নিব ম্যাট্রিক্স, সেটাই আমরা এখন দেখার মুখ্য বিষয়। তো এখন দেখো আমি আরেকটা ইনপুট মানে ভেরিয়েবল নিব, দুইটা ভেরিয়েবল নিব দুইটা লুপ চালানোর জন্য। একটা হচ্ছে আমি আলাদা লাইনেই নিই, তাহলে তোমাদের মনে মানে দেখতে সুবিধা হবে। আমি বললাম একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আই, এবং একটা হচ্ছে জে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর আমি বলবো আই ইজ ইকুয়াল টু 0। এখন আমরা 1 থেকে শুরু করবো না ভুলেও, কারণ আমাদের এর ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। আমি যদি 1 থেকে শুরু করি, আমি কিন্তু অলরেডি আমাদের এর একটা ইন্ডেক্স বাদ দিয়ে দিছি, সো আমি সংখ্যায় কম পাবো একটু। আই 0, আই লেস দেন 2, সরি আই লেস দেন 2 কেন হবে, আই লেস দেন 3।
কারণ আমার 0 থেকে 2 পর্যন্ত ইন্ডেক্স, তাই না? ম্যাট্রিক্সে যদি এর যদি ডাইমেনশন 3 হয় মানে কি আমরা 0 1 2 এই তো হিসাবটা। তো লেস দেন 3 পর্যন্ত আমার 2 পর্যন্তই আসবে আসলে। তাহলে আই প্লাস প্লাস দিলাম, এরপরে এর ভিতরে ঢুকবো। এরপরে আমাদের আরেকটা লুপ লাগবে। আমি তো প্রথম রোতে ঢুকলাম, দেখো খেয়াল করে আমি যখন ইনপুট নিব আমি প্রথমে নিব 3, পরে নিব 2, পরে নিব 5, অর্থাৎ আমি প্রথম রোতে ঢোকার পরেই এই যে 0তম রোতে ঢোকার পরেই আমি এই 3টা কলামের ইনপুট নিয়ে নিতে হবে। তাহলে আমি তারপরে কি করব? তারপর আমি একটা লুপ চালাবো, সেটা হচ্ছে J0 J লেস দেন, এটাও 3 কারণ এটা 3 × 3 ম্যাট্রিক্স। এরপরে বলবো J++। এই কনসেপ্টটা তোমাদের গত ক্লাসে নামতা প্রিন্ট করার পরেই হয়ে গেছে আশা করি, এটা বেশি বোঝাতে হবে না মনে হয় আমার। তারপরে কি করব? আমরা ইনপুট নিতে হবে, তাই তো? সো আমরা বলবো scanf %d, তাই তো? তারপর বলবো %d, দুইটা ইনপুট দিব এবং এই দুইটা ইনপুট কার কার অ্যাড্রেসে যাবে? একটা যাবে এই আমার এরেটার সাইজ বড়, মানে নামটা বড় হয়ে গেছে আসলে। আমরা এক কাজ, আচ্ছা কাজ না করি, আমি এটা দিয়ে ইনপুট নেব কোথায়? ম্যাট্রিক্স। প্রথমটা ইনপুট যাবে কোথায়? এই যে দুইটা সংখ্যা ইনপুট দিব না আমরা, না আমরা তো ইনপুট দেবো একটা সংখ্যা, সরি ভুল করে ফেলছি, এত ঝামেলার দরকার নেই। ইনপুট দেবো একটা, একটা ইনপুট যাবে, যাবে ম্যাট্রিক্স আই জেতে। তাইলে প্রথমবার যে ইনপুটটা যাবে সেটা যাবে কোথায়? আই এর ভ্যালু 0, প্রথমে জে এর ভ্যালু 0, তাহলে 0 0তে ইনপুট যাবে। অর্থাৎ প্রথমটা যাবে 0তম রোয়ের 0তম কলামে, প্রথম রোয়ের প্রথম কলাম বলতে পারে এটাকে। আচ্ছা, পরে যখন জে ঘুরে আবার 1 হয়ে যাবে তখন যাবে 0 1-এ, পরে যখন জে ঘুরে আবার 2 হয়ে যাবে তখন যাবে 0 2-তে, এরপরে যখন জে ঘুরে আবার 3 হয়ে যাবে, জে ইজ নট লেস দেন 3, অর্থাৎ তখন তো 3 লেস দেন 3 না, সত্য মানছে না, তো বের হয়ে আবার চলে আসবে, প্রথম লুপের হাওলা এসে চলে আসলো। তো প্রথম লুপের হাওলা যখন আবার চলে আসলো তখন আইয়ের ভ্যালু আবার 1 হয়ে গেল, এখন সে 1 নিয়ে ঢুকলো, তাহলে 1 0-তে যাবে, 1 1-এ যাবে, তারপরে 1 2-তে যাবে। এইভাবে আমরা তিনটা করে ইনপুট নিচ্ছি, 3বারে 3টা ইনপুট নেওয়া হয়ে গেল, টোটাল ইনপুট নেওয়া যদি হয়ে যায় তাহলে কাজ শেষ। আশা করি বোঝাতে পেরেছি নাকি? এখন এই ভাই সেম জিনিসটাই, হ্যাঁ বলো। হচ্ছে ভাই একবারে শুরুর দিকে ভাই ইন্টিজার ম্যাট্রিক্স, হ্যাঁ 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 এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কি ভাই এটা এরো বোঝানো হয়? হ্যাঁ হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দেয়া মানে হচ্ছে এটা এরে বোঝানো হচ্ছে, এর সাইজ বোঝানো হচ্ছে, এটা বুঝছো? বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন এই যে কাজটা করলাম ইনপুট নেওয়া শেষ, এখন একই কাজ আমি আর এখানে লিখছি না, এখানে লেখা মানে সময় নষ্ট করা। এখন এই সেম কাজই আমরা আবার করবো, লুপ চালাবো। এখন কি করবো? জাস্ট স্ক্যানএফ এর জায়গায় প্রিন্টএফ দিব, ঠিক আছে? এই কাজটাই করবো, বাট এখানে একটা ট্রিক্স খাটানো লাগবে। আমি যদি এক্স্যাক্টলি এইরকম ভাবে প্রিন্ট করতে চাই তাহলে প্রত্যেকটা রো শেষ করার পর একটা করে প্রিন্টএফ দিতে হবে, আলাদা করে নিউ লাইন প্রিন্ট করতে হবে। কারণ দেখো প্রথম রো এর সবগুলো আমরা এইভাবে প্রিন্ট করবো 3 2 5, এরপরে কিন্তু আমার পরের লাইনে আসা উচিত, এরপরে লেখা হচ্ছে 6 8 7, এরপরে কিন্তু আমার আবার নিউ লাইনে আসা উচিত, তারপরে লেখা হচ্ছে 9 2 6। তো এইভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে? সেকেন্ড যে ফর লুপ, এই সেকেন্ড ফর লুপ থেকে আমরা কখন বের হই? একটা র কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা সেকেন্ড ফর লুপ থেকে বের হই, তাই তো? ভিতরেরটা থেকে, তো ওইটা থেকে বের হয়েই বলে দিব প্রিন্টএফ নিউ লাইন, ওইটা প্রিন্টএফ এ করবো, এটা স্ক্যানএফ এর মধ্যে না। আচ্ছা, এই কোডটা করে ফেলি, তাহলে তোমরা একটা ভালো জিনিস শিখে যাবা। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো নাকি? আর যারা হচ্ছে সি প্রোগ্রামিং কোর্সে নতুন ঢুকছো তাদের জন্য হয়তো আজকের ক্লাসটা একটু বেশি কঠিন হতে পারে, বিকজ এই ক্লাসটা গত ক্লাসের উপর বেস করে করা। তোমরা আমাকে নক করিও, আমি তোমাদেরকে রেকর্ডিং যদি এখন না পেয়ে থাকো রেকর্ডিংটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা কোডে চলে যাই। কোড বক্স আসছে? এইটাই লাস্ট, এটাই আজকে লাস্ট কোড, আজকে এটাই লাস্ট প্রবলেম ছিল, মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট করা। আসে নাই ভাই। দেখা যাচ্ছে তো নাকি? না ভাই, আসে নাই ভাই। আসে নাই? আচ্ছা আচ্ছা, ওয়েট, একটা অবস্থা। এখন আসছে? হ্যাঁ জি এখন ভাই। আসছে। ওকে গুড। এখন দেখো আমি যদি এখন সেভ করি, এটার নাম দেবো কি আমরা? মাল্টি ডাইমেনশনাল অ্যারেস। আচ্ছা ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্স লিখি, তাহলে তোমাদের এটা খুশির সহিত মনে থাকবে যে আমি ম্যাট্রিক্স, সি প্রোগ্রাম দিয়ে ম্যাট্রিক্স ইনপুট নিয়ে পারি, সি প্রোগ্রাম দিয়ে আমি ম্যাট্রিক্স আউটপুট দিয়ে পারি। ইভেন তুমি এমন কোড রেডি করতে পারো যেটা দিয়ে তুমি ম্যাট্রিক্স গুণ করতেও পারো। একটু বড় হয়ে যাবে হয়তো কোডটা, কিন্তু এটা যদি করতে পারো তুমি বুঝবা যে তুমি আসলে তোমার জানা একটা জিনিসকে তুমি তোমার ক্যালকুলেটরে যা করতে সেটা তুমি তোমার সি প্রোগ্রামিং দিয়ে করতে পারছো। এবং বিশ্বাস রাখো, তুমি যদি সি প্রোগ্রাম দিয়ে কিছু করতে পারো সেটা অবশ্যই তোমার ক্যালকুলেটরের চেয়ে অনেক বেশি ফাস্ট হবে। বুঝতেই পারছো, তুমি পরীক্ষার হলে তো আর কম্পিউটারের প্রসেসিং পাওয়ার পাচ্ছ না, স্বাভাবিকভাবেই তোমার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার অনেক ভালো। আচ্ছা, সো ম্যাট্রিক্স উইথ কি লিখবো? 2 ডাইমেনশনাল অ্যারেস।
ডাইমেনশনাল এরে। আচ্ছা, ভাব রাখতে তো আমাদের কোনো সমস্যা না, ভাব রাখি। 2 ডাইমেনশন বলবে কেন? মাল্টি ডাইমেনশনের মধ্যে তো 2 থেকেই শুরু হয়, তার মাল্টি ডাইমেনশনই বলি। ঠিক আছে, এইটা এইভাবে বললাম। ভাববা অনেক বড় কিছু করে ফেলছে, এই যে ম্যাট্রিক্স উইথ মাল্টি ডাইমেনশনাল এরে। এখন ইনক্লুড, কোডটা একটু বড় করে ফেলি, ইনক্লুড stdio.h। আচ্ছা, তারপরে কি করবো আমরা কোডটা করছিলাম, দেখে দিয়ে ওটা করে ফেলি। ওটা ছিল ইন্ট ম্যাট্রিক্স নামে একটা আমাদের ছিল এরে, এটা ছিল 3x3 ম্যাট্রিক্স, 3x3 একটা ম্যাট্রিক্স ছিল। দেন আমরা লিখবো ইন্ট আই কমা জে আরেকটা, এটা ফর লুপ চালানোর জন্য এই জিনিসটা। এখন আমি কি করব, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে লুপ চালানো শুরু করবো। ফর লুপ প্রথমটা i সমান 0। এই কার পাশা থেকে যেন আওয়াজ আসছে, একটু মিউট করো নিজেকে। ওকে, একটু ওয়েট করে, আমি i সমান 0, i লেস দেন কি হবে 3 হবে, i প্লাস প্লাস হবে। তারপরে আমরা সেকেন্ড লুপে চলে যাই ভিতরেরটাতে। ফর এখন বলবো j ইজ ইকুয়াল টু 0, j লেস দেন 3, j প্লাস প্লাস। আবার বলে রাখছি, এই যে নেস্টেড লুপ, যে একটা লুপের ভিতরে একটা লুপ, এই কনসেপ্টটা যদি না বুঝে থাকো সেটা কিন্তু আজকের ক্লাস থেকে বুঝবাও না। গত ক্লাসটা দেখে ফেলবা, আজকের ক্লাসে ঠিক আগের যে ক্লাসটা ছিল সেটা দেখে ফেলবা, তাইলে এই জিনিসটা ভালো মতো বুঝে যাবে। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আজকে যেটা করাচ্ছি এটা সবাই বুঝতে পারছে। তোমার যদি আগের ক্লাস করা না থাকে সেক্ষেত্রে আগের ক্লাসটা দেখে ফেলবা, তাহলে বুঝবা। আমি বললাম এখানে ফর দিয়ে, এখানে বললাম যে স্ক্যানএফ, স্ক্যানএফ স্ক্যানএফ কি হবে, আমি কোটেশন দিই %d, তারপরে ইনপুট কোথায় নিব, প্রথম ইনপুটটা দিব ম্যাট্রিক্স, মানে যে কোনো ইনপুটই ম্যাট্রিক্সের i-তম এবং j-তম ইন্ডেক্সে। তাহলে প্রথম যে ইনপুটটা যাবে সেটা যাবে, এই দেখো আমি ফর লুপ প্রথমটা তো i0 দিয়ে শুরু করছিলাম, i0 দিয়ে শুরু করছিলাম, i0 দিয়ে সে কিন্তু সেকেন্ড ফর লুপে ঢুকছে, i0 পরে সে সেকেন্ড ফর লুপে ঢুকছে। আমি এটাকে সাজাই দিই সুন্দর করে, এই যে i0 নিয়ে সে সেকেন্ড ফর লুপে ঢুকছে, সেকেন্ড ফর লুপ শুরু হয়েছে 0 দিয়ে। তাহলে এখন যখন সে স্ক্যানএফ করবে প্রথমে, তখন i এর ভ্যালু 0, j এর ভ্যালু 0, তো 0 0 ইন্ডেক্সে ইনপুট যাবে। ওকে, তো j এর ভ্যালু 0 ইনপুট গেছে, এরপর j ঘুরে আবার 1 হয়ে গেছে, কারণ সেকেন্ড ফর লুপে ঢুকে গেছে, মানে সেকেন্ড ফর লুপ থেকে এখন বের হচ্ছে না, সেকেন্ড ফর লুপের কন্ডিশন শেষ হওয়া ছাড়া। তো j ঘুরে আবার আসবে, 1 হবে, এইভাবে আবার প্রিন্ট হবে, আবার ইনপুট নেবে। ঠিক আছে, কিছু বলছো? ভাই হ্যাঁ বলো। ভাই এখানে যে আই আর জে, ভাই জে দিয়ে যে কলম বোঝানো হয় না না বিষয়টা তো এরকম কিছু না, তুমি এখানে i আর j এর জায়গায় তুমি c আর r লিখো, আমার কোনো আপত্তি নাই, এটা তোমার ইচ্ছা। r আর c লেখো তুমি, আমার কোনো প্রবলেম না, বুঝতে পারছো? জি না ভাই, আই আই ইনপুটটা যে ভাই রোয়ারি ইনপুট হবে, এটা কিভাবে বুঝবো? কারণ আমি তো এটাকে ডিজাইন করছি এইভাবে। আমি যখন ইনপুট দিব তখন আমি প্রথমে রয়ের গুলারই দিব। আমি যখন দেখাই তোমাকে, আমি যখন ইনপুট নিব, এটা কিন্তু বুঝার তোমার সাথে ভাই তোমার কমেন্ট করে সাথে, রাখা যাবে। হ্যাঁ এটা তো করা যায়। আমি বলি তোমাকে, শোনো, এটা হচ্ছে তুমি তোমার ব্রেইনের সাথে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তুমি তো বলেই রাখছো, তুমি যখন প্রথম ইনপুটটা দিবা সেটা কি হবে, সেটা প্রথম রোয়ের প্রথম কলাম হবে না, তাই তো? আমরা যখন ম্যাট্রিক্স লিখি খাতার মধ্যে, আমরা কি প্রথমে এখান থেকে শুরু করি লেখা 12, তারপরে কি এইভাবে লিখি বলো তো আজরাফ? এইভাবে লিখি আমরা জি না ভাই, ম্যাট্রিক্স? আমরা কিভাবে লিখি বলো তো? জি না, শুরুতে 2 সিরিয়াল লিখি, বাই। হ্যাঁ সিরিয়াল এইভাবে লিখি, কেউ কেউ এইভাবে লিখে 2 3 4, কেউ কেউ হচ্ছে উল্টা কলাম থেকে লিখে, আগে আগে 2 3 4 লিখে 3 5 6 লিখে, এক একজন এক এক রকম করে। তা আমি মনে করলাম যে আমরা লিখবো আগে রো এর সবগুলো শেষ করে ফেলবো, প্রথম রো এর রো বাই রো আমরা যাবো। সো আমি ডিজাইন করছি এইভাবে যাতে রো বাই রো ইনপুটটা যায়। এখন আমি যদি ইনপুট দেওয়ার সময় এলোপাতের ইনপুট দেওয়া শুরু করি, আমি কোড প্রোগ্রাম করছি এমন ভাবে, আমি প্রোগ্রামে লিখছি এমন ভাবে যে ইনপুটটা যাবে, প্রথমে যাবে প্রথম রো এর প্রথম কলাম, পরে যাবে প্রথম রো এর দ্বিতীয় কলাম, পরে যাবে প্রথম রো এর তৃতীয় কলাম, তারপরে যাবে দ্বিতীয় রো এর প্রথম কলাম, দ্বিতীয় রো এর দ্বিতীয় কলাম, তারপরে দ্বিতীয় রো এর তৃতীয় কলাম। এখন তুমি যদি ইনপুট দেওয়ার সময় এই কনসেপ্টটা মাথায় না রাখো, তুমি যদি তোমার খাতার মধ্যে যে ম্যাট্রিক্স আমি লিখে দিছি 2 3 মনে করো 4 1 5 5, এভাবে মনে করো 6 7 8, তুমি যদি ইনপুট দেওয়ার সময় শুরুতে 8 দিয়ে দাও, এটা কি তোমার প্রোগ্রামের দোষ নাকি তোমার দোষ বলো তো? আমার দোষ ভাই। হ্যাঁ, এখন বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কোডে কোডে একবারই। আর একটু মিউট করে রাখো, নিজেকে মিউট করে রাখো, কথা বলার সময় আনমিউট করো। আচ্ছা এখন ঠিক আছে, এখন খেয়াল করো, আমার ইনপুট নেওয়া শেষ, আমি ক্লিয়ার করে দিই সবকিছু।
ওকে, এটা দিলাম। আচ্ছা, ইনপুট নেওয়া শেষ। এই যে ইনপুট নিলাম, এই দেখো আমি এই মেকানিজম আর বোঝাচ্ছে না টু ডাইমেনশনাল এর কিভাবে লুপ কিভাবে কাজ করছে, এটা গত ক্লাসে বুঝাইছি। এখন আমি সেম ফর লুপ মানে সেম সেট অফ নেস্টেড লুপ আবার ইউজ করব। এখন কিসের জন্য ইউজ করব? এখন ইউজ করব প্রিন্ট করার জন্য। অর্থাৎ আমার তো প্রিন্ট করতে চাই, তাই তো? প্রিন্টএফ %d, এই এনটা সরাই দেব। এনটা হচ্ছে শুধুমাত্র স্ক্যান করার জন্য, এভাবে প্রিন্ট হবে। এখন যদি আমি এটা রান করি, আমরা একটা রাফ হিসেবে একটা রেখে দিই, একটা ম্যাট্রিক্স আমরা আমাদের সামনে রাখি রাফ হিসেবে, যাতে আমরা ওটা দেখে দেখে বসাতে পারি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, অ্যানোটেট। ধরো আমি রাফ হিসেবে রাখলাম একটা কি বলে, কালার চেঞ্জ করি, তাহলে লাল সব জায়গায় দেখা যাবে। আমি রাফ হিসেবে রাখলাম, মনে করো 2 3 4 5 6 6 7 8 9। এই হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্স যেটা আমরা ইনপুট দিব আমাদের প্রোগ্রামের মধ্যে। ওকে, এখন দেখো আমি যদি এটা রান করি, আমি এটা ইনপুট দিতে হচ্ছে না আমার নাকি? আমি ইনপুট দেওয়া শুরু করি 2, আমি ইনপুট এভাবেই দিব 2 3 4, তারপরে দিব 5 6 6, তারপরে দিব 7 8 9। কি হয়েছে দেখছো? কি হয়েছে বলো তো? 2 3 4 5 6 6 7 8 9 সুন্দর মতো প্রিন্ট হয়েছে না সবগুলা? জি ভাই। হ্যাঁ, আমি কি এইভাবে প্রিন্ট করতে চাচ্ছিলাম নাকি ম্যাট্রিক্স এইরকম ভাবে প্রিন্ট করতে চাচ্ছিলাম? বলো তো, এইভাবে চাচ্ছিলাম প্রিন্ট করতে। সেটা করার জন্য আমার কি করা উচিত? এই যে 2 3 4 এর মধ্যে গ্যাপ থাকা উচিত, তারপরে 4 এর পরে একটা স্পেস থাকা উচিত না? সরি, 4 এর পরে একটা নিউ লাইন থাকা উচিত, তারপরে 5 6 6 এর মধ্যে স্পেস থাকা উচিত, তারপরে আবার নিউ লাইন থাকা উচিত। তো এটা আমাদের কোডের মধ্যে করতে হবে। তো এটা আমরা করে ফেলি। প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করার পরে একটা স্পেস থাকতে হবে আমার। এই যে একটা স্পেস দিয়ে দিলাম। এই যে আমি যদি স্পেস দিয়ে দিই, ওটা কিন্তু অটোমেটিক্যালি স্পেস হিসেবে প্রিন্ট হয়ে যাবে। তারপরে কাজ কি? এই তো সেকেন্ড যে লুপটা, ভিতরের যে লুপটা, এই লুপটা শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু একটা রো শেষ হয়ে যাওয়া। কারণ i0 দিয়ে যখন আমি ঢুকছিলাম তখন আমরা প্রথম রোতে ছিলাম। যখন আমি প্রথম রোতে ঢোকার পরে এই লুপে ঢুকছি, তখন আমি প্রথম রো এর আন্ডারে কাজ করছি। প্রথম রো এর আন্ডারে আমি এই কলামগুলো নিয়ে কাজ করছি। 0 0 এর 0, 0 এর 1, 0 এর 2। তারপরে এখান থেকে যখন বের হয়ে আসছি, তখন কিন্তু আমি আর প্রথম রো এর আন্ডারে না, এখন কিন্তু আমাদের প্রথম রোটা চেঞ্জ হয়ে দ্বিতীয় রো হয়ে যাবে, অর্থাৎ 0তম ইন্ডেক্স থেকে এখন 1তম ইন্ডেক্স হয়ে যাবে। তখন আমি নিশ্চয়ই নিউ লাইন একটা প্রিন্ট করতে হচ্ছে। তাহলে যখন আমরা এই লুপ থেকে বের হব, এই লুপ থেকে বের হই আমি প্রিন্ট করে দিব প্রিন্টএফ, আমি করে দিব একটা নিউ লাইন। খুবই বাজে, এই যে নিউ লাইন প্রিন্ট করে দিলাম। এখন দেখো, আচ্ছা তাও এত বড় লাইন প্রিন্ট করে লাস্টে খারাপ লাগবে। এখন দেখো আমি যদি প্রিন্ট করি, সেম জিনিস আবার লিখব 2 3 4 5 6 6 7 8 9। ঠিক আছে, এখন ম্যাট্রিক্স এটার মধ্যে প্রিন্ট হয়েছে না? আজরাফ, বুঝতে পারছো? জি ভাই। ওকে, এখন তোমাদেরকে আমি কাজ দিলাম, মনে করো তোমরা একটা কোড করতে পারো যেখানে 3x3 ম্যাট্রিক্স না, এখানে m×n ম্যাট্রিক্স। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা m×n ম্যাট্রিক্সের একটা কোড রেডি করবা। m×n ম্যাট্রিক্স মানে কি? মানে ইউজার তোমাকে বলে দিবে যে আমি এত ইনটু, যেমন ধরো তোমরা ক্যালকুলেটরে যখন ম্যাট্রিক্স মোডে যাও, তখন কিন্তু তোমাকে অপশন দেয় তুমি 2x3 নিয়ে কাজ করবা নাকি 3x3 নিয়ে কাজ করবা নাকি 1x3 নিয়ে কাজ করবা। এরকম অপশন তুমিও দিতে হবে তোমার ইউজারকে। তো তোমার যেটা করতে হবে, এখানে 3 ঢালাভাবে ব্যবহার না করে তোমার এখানে ইউজ করতে হবে m আর n। m ইজ ফর, আচ্ছা তুমি mn না বলে তুমি র কলাম বলো, আরো ভালো হবে, r এবং c। তো এখানে বলবে তোমার ম্যাট্রিক্স আর এর জায়গায় তুমি ইউজ করবে তখন rc। rc কই থেকে আসবে? rc তোমার ইউজার দিবে ইনপুট, scanf %d and r and c। ইউজার যদি দেয় এখানে আর এর জায়গায় যদি ইনপুট দেয় 3, সি এর জায়গায় যদি ইনপুট দেয় 4, তাহলে তোমার ম্যাট্রিক্সটা হয়ে যাবে 3x4 ম্যাট্রিক্স। এবং জাস্ট এই সামান্য চেঞ্জ করে কিন্তু তুমি পুরো কোডটা, মানে তোমার পুরো কোডের মানে পাওয়ার অনেক বাড়াই দিতে পারো। একটু আগে আমাদের কোডটা ছিল অনলি 3x3 ম্যাট্রিক্স, একটু পরেই তুমি যখন এই কোডটা এইভাবে করে ফেলবা, তখন তোমার কোড হয়ে যাবে এনি নাম্বার ইনটু এনি নাম্বার ম্যাট্রিক্স। যে কোনো সংখ্যক রো এর সাথে যে কোনো সংখ্যক কলামকে তুমি রিলেট করতে পারো। ঠিক আছে, তুমি 1x3 বলতে পারো, 2x3 বলতে পারো, 3x2 বলতে পারো, 3x1 বলতে পারো। ওকে, অবশ্যই নন জিরো নাম্বারস, অবশ্যই পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বার দিয়ে কিছু হবে না এখানে। সো আমি আশা করি তোমরা এই কোডটা করতে পারবা, যে আমার প্রোগ্রাম আমাকে তত ইচ্ছা দিতে পারবে। মাথায় রাখবা এই সবই কিন্তু 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স,
আমরা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। আমাদের যদি 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে একটা ডাইমেনশন আসবে এখানে, সেক্ষেত্রে আমাদের লুপের মধ্যেও নেস্টেড লুপের মধ্যে 2টা লুপ না থেকে তখন এই ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ চলে আসবে। আমরা নিশ্চয়ই সেটাতে যাচ্ছি না এখন। তোমাদের যদি নিজস্ব শখ থাকে ওই বিল্ডিং এর কোডটা করতে, 0তম ফ্ল্যাটের 1 নাম্বার রুমের 5 নাম্বার 1 নাম্বার বাসার 5 নাম্বার রুম, সেটা তুমি নিজে করতে পারো, বাট এটা তোমাদের জন্য ম্যান্ডেটরি না। তোমাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স নিয়ে কাজ করা। ঠিক আছে, তো আশা করি হিসাবটা বুঝতে পারছো। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই থাকুক, হোমওয়ার্কটা ভালো মতো করো। ভাই হ্যাঁ ভাই। ভাই কোডগুলোর পিডিএফ পাওয়া যাবে? না, কোডগুলো পিডিএফ পাওয়া যাবে না, কোডগুলো আমি তোমাকে কপি পেস্ট করে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তুমি কপি পেস্ট করে বসায় দিতে পারবে, সমস্যা নেই। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।